ব্যোমকেশ বক্সী চরিত্রটি চেনেন না এমন বাঙালি পাঠক খুব কমই আছেন। প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত 1339 বঙ্গাব্দের 7ই আষাঢ় পথের কাঁটা এবং 1339 বঙ্গাব্দের 3রা অগ্রহায়ণ সীমান্ত হীরা, এই দুটি গল্পের মধ্যে দিয়ে ব্যোমকেশ বক্সী চরিত্রটির আবির্ভাব ঘটে। আশা করি এই গল্পটিও আপনাদের হৃদয়গ্রাহী হয়ে উঠবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে এনামুল, রিমঝিম, বুবাই, জয়, পার্থপ্রতিম, প্রদীপ্ত, দীপম, লক্ষ্মী, রেখা এবং আমি ওর। সাউন্ড ও স্পেশাল এফেক্টে সায়ন। ট্রেন থেকে নামতেই একরাশ ঠান্ডা হাওয়া সূচের মতো এসে বিঁধল গায়ে। স্টিম ইঞ্জিন আমাদের নামিয়ে দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে গেল তার পরবর্তী গন্তব্যের দিকে। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে বন্ধুবরের দিকে তাকিয়ে বললাম, ঠান্ডা হবে জানতাম, কিন্তু এতটা আশা করেছিলে কি? ব্যোমকেশ আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সত্যবতীর সাথে ধরাধরি করে সুটকেস হোল্ড অন নামাতে নামাতে একবার মাত্র টেরিয়ে তাকালো আমার দিকে। বুঝতে পারলাম মাথা গরম। গতিক সুবিধে না দেখে একটা কুলি ডেকে ধরাধরি করে সেসব মাল ওর মাথায় চাপিয়ে বেরিয়ে এলাম স্টেশন থেকে। উত্তরবঙ্গের গোড়ায় পাহাড়ের পাদদেশে ছোট্ট মফস্বল শহর এই বিলাসপুর। স্টেশনটাও মফস্বলের স্টেশনের সাথে একেবারে জুৎসই। উঁচু কাকড় বিছানো প্ল্যাটফর্ম। সেখান থেকে বেরিয়েই পাশাপাশি দুটো টিনের চালের ঘর। টিকিট কাটার বন্দোবস্তও আছে সেখানে। পাশের ঘরটি জানলাবিহীন, কাঠের দরজায় তালা মারা। সেটি সম্ভবত মালপত্র রাখার গুদম ঘর। আমরা 3 জন ছাড়া ট্রেন থেকে আর 3টি প্রাণী নামলেন। প্রথম জন আমাদের পাশের কামরাতেই ছিলেন। বয়স আমার বা ব্যোমকেশের মতোই হবে। মাঝারি গরম, গায়ের রং ফর্সা, আধুনিক কেতাদুরস্ত পোশাকে শোভিত, হাতে একটা হাল ফ্যাশনের ব্রিফকেস জাতীয় কিছু। দ্বিতীয় জনের বয়স আর একটু বেশি, এই 45-এর আশেপাশে। মাথার চুলে রূপালী রেখা দেখা যায়। গায়ের রং মাঝারি, উচ্চতা একটু লম্বার দিকে। পোশাক আশাক বয়স অনুচিত। হাতে একটা লম্বা শৌখিন লাঠি আর কাঁধে একটা ঝোলানো ব্যাগ। ভদ্রলোকের মধ্যে বেশ একটা সম্ভ্রম জাগানো রোম্যান্টিক ব্যাপার আছে। আর তৃতীয় জন বাকিদের থেকে অধিক ম্রিয়মাণ এবং সেই কারণে যেন একটু বেশি উল্লেখযোগ্য। বেঁটেখাটো চেহারার যুবক, গায়ের রং শ্যামলা, পরনে ধোলা হাফ শার্ট, শীর্ণকায় চেহারা। মাথার টেরিটা যেন একটু বেশি দৃষ্টি আকর্ষণ করছে। আমরা বেরোতেই দেখলাম স্টেশন মাস্টারের পোশাক পরা ভদ্রলোকই প্রথম ব্যক্তি বেশ গদগদ চিত্তে কথাবার্তা বলছেন। এই হয়েছে আমার এক স্বভাব। ব্যোমকেশের সাথে থাকতে থাকতে মানুষের খুঁটিনাটি পর্যবেক্ষণ করা যেন মুদ্রাদোষে পরিণত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে নিয়ম মাফিক পর্যবেক্ষণ করলেও অনুমান ভুল প্রমাণিত হয়। এখনো কিন্তু ব্যোমকেশের এই মানুষকে চমকে দেওয়ার কৌশল বোঝার চেষ্টা চালাচ্ছি বহুদিন যাবৎ। আমি যদিও সত্যান্বেষী নই, আর আমার পেশায় লোককে চমকিয়ে বাড়তি সুবিধা কিছুই পাওয়ার উপায় নেই, তবু বাচ্চারা যেমন সদ্য দেখা জাদুকরের ভেলকি বাড়ি এসে করায়ত্ত করার চেষ্টা করে, আমার বিষয়টাও খানিকটা ওই রকম। এই কাহিনী সময়কাল স্বাধীনতার কিছু পরে। ব্যোমকেশের সদ্য বিয়ে হয়েছে, খোকা তখনও জন্মায়নি। ব্যোমকেশ ও সত্যবতী এক সকালে চায়ের কাপ হাতে কপতির মতো প্রেম ধারায় অবগাহন করছে। এমন সময় বৈঠকখানায় আমার প্রবেশ। গলা খাঁকারে দিতে মাথা অন্যদিকে ঘুরিয়ে চায়ের কাপটা হাতে তুলে নিতেই ব্যোমকেশ বলে উঠল, বিয়ে শাদী তো আর করলে না ভায়া? তাহলে অন্তত এই গলার খুসখুসানিটা কমতো। সত্যবতী ইতিমধ্যে অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়িয়েছে। ওকে স্বাভাবিক করতে বললাম, বৌঠান, আস্তে আস্তে কেমন শীতের আমেজ আসছে না শহরে? কম্বল কমফোর্টারগুলো কি আনবো নাকি ধোপা বাড়ি থেকে? সে ঈষৎ হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, দুর্গাপুজো সবে গেল ঠিকই, কিন্তু শীত আর কই? কলকাতায় আবার শীত পড়ে নাকি? শীত তো পাহাড়ে। হ্যাঁ গো, চলো না এই সময় কোথাও একটা ঘুরে আসি। তোমার তো হাতে তেমন কাজ নেই।
আর ঠাকুরপো যা দেখছি ঝাড়া হাত পা। কি ঠাকুরপো? সবে ঘাড় উপরে নিচে করে সম্মতি জানাতে যাচ্ছিলাম, আর সঙ্গে সঙ্গে ব্যোমকেশের চোখের দিকে চোখ পড়তেই ওর কটমোটানি দেখে ডাইনে বাঁয়ে মাথা নাড়িয়ে বললাম, না, কে কে বললো ঝাড়া হাত পা? এখন এখন কত কাজ। ছল চাতুরি বুঝতে সত্যবতীর সময় লাগে না, কিন্তু সে শিশুদের মতো ঠোঁট উল্টে সত্যান্বেষীর কাছে ঘেঁষে বলল, কি গো, নিয়ে যাবে না? মহিলাদের কণ্ঠে প্রকৃতি যেন কি একটা জাদু করে ধরিত্রীতে পাঠানো। তাদের কণ্ঠে এরকম ডাক প্রত্যাখ্যান করে এমন বুকের পাটা বোধহয় ইহ জগতের কোনো পুরুষ মানুষের নেই। তবে আমার বন্ধুর কথা আলাদা, সে ভাঙবে তবু মোচকাবে না। সেও মুখে মেকি মেকি দুঃখ ভাবেনে বলল, হ্যাঁ, নিয়ে তো যেতুম, কিন্তু পাথেও কই। নিজেই তো বললে হাতে বিশেষ কাজ নেই, তাহলে বেড়াতে যাই কেমন করে বলো তো? তুমি আমার নববিবাহিতা স্ত্রী সত্য, তোমাকে তো আর যেমন তেমন ভাবে নিয়ে যেতে পারি না। তোমার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে তো, নাকি? মনে মনে হাসলাম। বন্ধুবর মানুষের মনস্তত্ত্ব নিয়ে কেরাটা যথেষ্ট সুচারু রূপে করতে পারে, তবে নারী চরিত্রম দেবা না জানতি কুত মনুষ্যম। সত্যবতীর উপর তার এই স্তোক বাক্যের বিশেষ প্রভাব পড়ল না। সেই যে সে গোঁসা করে ভেতরে ঘরে চলে গেল, আর তার বের হওয়ার নাম নেই। জলখাবারে জুটল স্রেফ মুড়ি আর গুড়, দ্বিপ্রহরিক আহারে ভাত, ডাল, আলু, উচ্ছের চচ্চড়ি। শেষে সন্ধ্যায় যখন তা ছাড়া কেবল চা এলো, তখন বাধ্য হয়েই ব্যোমকেশকে বললাম, ভাই, এভাবে অসহযোগ আন্দোলন চলতে থাকলে তো বানপ্রস্থে যেতে হবে। তার চেয়ে সিমলা, মানালি, কাশ্মীর না হোক, অন্তত বাংলাদেশেরই কোনো পাহাড়ি জায়গায় বেরিয়ে এলে হতো না? রাহা খরচ না হয় আমি উঠাতাম। দয়া করো লক্ষ্মীটি, আর জিদ ধরে থেকো না। যাও যাও, এই বেলা বৌঠানের মানভঞ্জন করবে। আমি ততক্ষণে একদিন সিগারেট কিনে আনি, তারপর না হয় একসাথে বসে ভাবা যাবে কোথায় যাওয়া যায়। ব্যোমকেশ বাসি খবরের কাগজের পাতা থেকে মুখ তুলল না, তবে ওর মুখের বদল দেখে বুঝলাম প্রস্তাবে নিমরাজি হয়েছে। পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। পাড়ার মোড়ে তেলে ভাজার দোকান থেকে সরেশ গন্ধ ভেসে এসে হাতছানি দিয়ে ডাকছিল। একটিন সিগারেট আর এক ঠোঙা গরম ভাজাভুজি কিনে বাড়ি ফিরে দেখি কপত কপতি আবার পূর্বত প্রেমের সাগরে অবগহন করছে। তেলে ভাজার ঠোঙাটা সত্যবতীর হাতে দিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলে স্বগতোক্তির ঢঙে বললাম, অবশেষে বিবাদ ভঞ্জন হইল। নাও না বৌঠান, এগুলো একটা প্লেটে ঢেলে নিয়ে আসো দেখি। তোমাদের স্বামী স্ত্রীর ঝামেলায় আমি নির্বিবাদী মানুষ, শাক পাতা খেয়েই থাকি। বা পুটিরামকে বলো এক কাপ চা বানাতে। সত্যবতী উঠে চলে যেতে ব্যোমকেশকে বললাম, তারপর ঠিক করলে কিছু? কি ঠিক করব? ঠিক তো হয়েছিল, শুধু পরখ করছিলাম তুমি ব্যাচেলার মানুষ কতক্ষণ আলু উচ্ছের চচ্চড়ি সইতে পারো। তা ডাহা ফেল মেরেছ। নম্বরের জায়গায় বড় বড় করে ঢেঁড়া দিয়ে দেওয়া ছাড়া গতি নেই। এক বেলাতেই এই হাল। যাকে দাও দেখি একটা সিগারেট দাও। হতভম্ব হয়ে তার দিকে একটা সিগারেট বাড়ি দিয়ে বললাম, ঠিক করাই ছিল মানে? তা কোথায় সেটা শুনি, নেপাল না মুসৌরি? ব্যোমকে সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে বলল, কোনোটাই নয়, বিলাসপুর। বিলাসপুর? এই নামে কোনো পাহাড়ি জায়গা আছে নাকি? হ্যাঁ, খাস বাংলাদেশেই আছে। আমার এক পুরনো মক্কেলের খামার বাড়ি আছে ওই শহরে, যদিও শহর না বলে পাহাড়ি মফস্বল বলাই শ্রেয়। তিনি অনেকদিন ধরেই আমায় অনুরোধ করে রেখেছেন ওর ওখান থেকে একবার ঘুরে আসার জন্য। যদিও ভদ্রলোক থাকেন কলকাতাতেই, ধনী ব্যক্তি, কাজেই ছুটি কাটানোর উদ্দেশ্যে সেখানে একটি বসত বাটি কিনে রেখেছেন। বছরে দুবার যান সেখানে, এক গরমে, দুই পুজোয়। সদ্য সেখানকার ভ্রমণ সাঙ্গ করে ফিরেছেন ভদ্রলোক। কালই নিউ মার্কেটে দেখা হয়েছিল ওর সাথে, যথারীতি আবার প্রস্তাবটা দিয়েছেন। দেখি কাল একবার ওকে ফোন করে দেবক্ষণ, আপত্তি হবে না আশা করি। সত্যবতী আর পুঁটিরাম চা আর তেলে ভাজা নিয়ে টেবিলে নামিয়ে রাখলো। বললাম, বৌঠান, পরিকল্পনা হয়ে গেছে, কিন্তু বাঁধা সাদা শুরু করো। সত্যবতী উত্তেজিত হয়ে চোখ বড় বড় করে বলল, ও মা, তাই নাকি? তা কোথায় যাওয়ার ঠিক করলে গো ঠাকুরপো? তোমার ঠাকুরপো না, আমি এই শর্মা ঠিক করেছে, তাই প্রশ্নটা আমার প্রাপ্য।
তেলে ভাজা মুখে পুরে চিবোতে চিবোতে বলল ব্যোমকেশ। মুখে কপট রাগ দেখিয়ে ঠোঁট বাঁকিয়ে বৌঠান বলল, যত ঢং, অত কায়দা কানুন না করে বলে ফেললেই হয় তোমাদের পরিকল্পনা খানা। যাব বিলাসপুর। আমার মক্কেলের খামার বাড়ি, থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। হ্যাঁ, মুসৌরি বা কাশ্মীরের মতো বরফ না পেলেও পাহাড় পাবে, ঠান্ডাও পাবে। ও, তা নাকের বদলে নড়ুন। আপাতত এতেই কি চালিয়ে নাও না সত্য, লক্ষ্মীটি। কথা দিচ্ছি, সামনের গরমে দেরাদুন পাক্কা। মনে মনে ভাবি, যত বড় দুধে সত্যান্বেষী হও না কেন চাঁদ, এইটিখানে তোমার সব জাড়জুড়ি খতম। তারপর মোটামুটি একটা বাঁধা চাঁদা করে নিয়ে দিন চারেক পরে চড়ে বসলাম উত্তরবঙ্গগামী রেলে। 18 ঘন্টা যাত্রার পরে এই কিছুক্ষণ আগে নেমেছি বিলাসপুর স্টেশনে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। টিকিট আমাদের দেখে স্টেশন মাস্টার টিকিট কাটতে এগিয়ে এলেন। প্রথম ব্যক্তি বললেন, মশাইরা এদিকে নতুন নাকি? আগে তো দেখেছি বলে। ঠিকই ধরেছেন, আমরাই প্রথমবার। আমার নাম ব্যোমকেশ বক্সী। ইনি হলেন অজিত বন্দ্যোপাধ্যায়, আর এ আমার সহধর্মিণী সত্যবতী। আমার নাম শম্ভুচরণ সমাদ্দার। বলতে বলতে কি একটা ভেবে ভদ্রলোক উত্তেজিত হয়ে বললেন, আপনি কি বিখ্যাত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী নাকি মশাই? বিখ্যাত কিনা জানি না, তবে সত্যান্বেষী। আগে বুঝতে না পারার মতো করে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক। বলছি, ওই যে বললেন না ডিটেকটিভ, ওই শব্দটাই আমার একটু আপত্তি আছে। আমি নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতেই পছন্দ করি। বাবা, আপনি তো বিখ্যাত লোক মশাই। আরে শ্রমিকবাবু, দেখে যান কি এসেছেন আমাদের এখানে। দেখলাম সমাদ্দার মশাই হাত নেড়ে সেই তৃতীয় রোগাটের লোকটাকে ডাকছেন। দ্বিতীয় লোকটি আমাদের পাশ দিয়ে গটমুটিয়ে বেরিয়ে গেলেন। খেয়াল করলাম ব্যোমকেশও সেই লোকটার পরস্পরের দিকে আর চোখে দেখে নিল। দেখুন দেখুন, ইনি হচ্ছেন বিখ্যাত কি কি যেন বললেন। শব্দ হাতড়াচ্ছিলেন শম্ভুচরণ। আমি ধরিয়ে দিয়ে বললাম, সত্যান্বেষী। হ্যাঁ হ্যাঁ, সত্যান্বেষী। কি নেশি? সত্যান্বেষী, ওই আপনারা যাকে বলেন ডিটেকটিভ। এবার ভদ্রলোক একটু বিগলিত হয়ে বলল, ও হো হো হো, দেখছেন, বুঝতে পারেন। সরি, আমার নাম শ্রমিক লাহিড়ী। আমি এই বিলাসপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার। তা আপনারা উঠেছেন কোথায়? এই রায়ভিলা। একটু ভেবে জায়গাটার কথা মনে পড়ায় পোস্টমাস্টার বললেন, রায়রা কি আপনার কেউ হয় নাকি? এখানে কি কোনো কেসের তদন্তে? আরে না না, স্রেফ আমোদ ভ্রমণ। রায়বাড়ির মালিক আমার পুরনো মক্কেল, ওর অনুরোধেই মূলত বেড়ানোর পরিকল্পনা। তা সঙ্গে গাড়ি আছে নাকি? না হলে আমি এগিয়ে দিতে পারি, আমার কিন্তু সঙ্গে গাড়ি আছে। তা বেশ, তো চলুন যাওয়া যাক। বলে ওদের সাথে আমরা 3 জন বেরিয়ে এলাম স্টেশন থেকে ছোট্ট মফস্বল শহরে। ধোপাখানা, নাপিতবাড়ি, ময়রা তেলেবাজার দোকান, কাঁচা বাজার পেরিয়ে সমাদ্দারের হাল ফ্যাশনের হুল্ড খোলা জিপসিতে মিনিট 15 চড়ে বসতেই ঢুকলাম প্রকৃতির কোলে। চতুর্দিকে শাল সেগুনের জঙ্গলের মাঝ দিয়ে গাড়ি যাওয়ার চিহ্নস্বরূপ দুটো চাকার দাগ চলে গেছে সোজা নাক বরাবর। এক শুধু গাড়ির মোটরের শব্দ ছাড়া বিন্দুমাত্র যান্ত্রিক কোলাহলের চিহ্ন মাত্র নেই। দিনের আলোর প্রাবল্য বাড়ার সাথে সাথে একটু একটু করে শীতের দাপট কমছে, তবুও একটা শীত ভাব রয়েছে বাতাসে। সত্যবতীর ইচ্ছা ছিল একটা বিভয় কোট সঙ্গে আনার, তবে শেষমেশ একটা কাশ্মীরি পশমের শাল দিয়েই কাজ সেরেছে সে। মোটরখানা একটা পাঁচিল ঘেরা দ্বিতল বাড়ির সামনে এসে দাঁড়াল। সমাদ্দার মশাই পেছনে মুখ ফিরিয়ে বললেন, নিন, আপনার ঠিকানা হাজির। তাহলে আপনারা একটু জিরিয়ে নিন, ও বেলা দেখা হবে ক্ষণ। সত্যবতী আগ্রহ ভরে বলল, হোমা, সে কি কথা? স্টেশন থেকে এত দূর এলেন, একটু চা অন্তত। না বৌঠান, এই বেলা থাক বরং। আপনারা বরং একটু ধীরে সুস্থে গুছিয়ে নিন, তারপর না হয়। না না, তা বললে কি হয়? আসুন, আপনি এক পেয়ালা চায় বোধ করি খুব সমস্যা হবে না। হ্যাঁ, অবশ্য যদি আপনার কোনো বিশেষ কাজ থাকে তো আটকাবো না। হেসে বলল ব্যোমকেশ।
আমিও তালে তাল মিলিয়ে বললাম, হ্যাঁ আসুন না, চা হয়ে যাক একটু। শম্ভুচরণ সমাদ্দার ঈষৎ হেসে বললেন, ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন মোটর থেকে নেমে গেট খুলে ভেতরে যেতে একজন বছর 60-এর পৌর লোক ছুটে এলো। তার জিজ্ঞাসু দৃষ্টি দেখে ব্যোমকেশ বলল, আমরা শরদিন্দু রায়ের পরিচিত। উনি সম্ভবত আপনাকে টেলিগ্রাম করেছেন। আমরা কটা দিন এ বাড়িতেই থাকবো। প্রৌঢ় যেন উত্তর দেওয়ার জন্য মুখিয়েছিল। ব্যোমকেশের মুখের কথা কেড়ে নিয়ে বলল, আগে বাবু, রায়বাবু বলে দিয়েছেন, আসুন ভেতরে, আসুন আসুন বাবুরা। তারপর সত্যবতীর দিকে তাকিয়ে বলল, পেন নাম মাঠাকরুন, আমার নাম হৃদয় হরণ দাস। নোকে আমার হৃদয় বলেই ডাকে। আমি এই বাড়ির দেখাশোনা করি। তারপর বাড়ির দিকে মুখ ফিরিয়ে হাঁক পারল, নকি, ও নকি, দেখ দিকে কে এসেছেন। মাঠাকরুন, আপনারা দাঁড়িয়ে কেন? আসুন আসুন। এতক্ষণে একটা বছর 20-22-এর মেয়ে দৌড়ে এলো। পরনে খাটো শাড়ি আর উপরে একটা পুরনো চাদর জড়ানো। বুঝলাম ইনি লক্ষ্মী। মাঠাকরুন, এই আমার মা মরা মেয়ে লক্ষ্মী। এই বাড়িতে রান্না বান্না করে। জানো কি, মা ঠাকুরনকে ভেতরে নিয়ে কি সব দেখি শুনি দেখি। সেসব হবে ক্ষণ। আগে এক কাপ চা হবে কি, সাথে হালকা কিছু খাবার? শুধালো ব্যোমকেশ। নিশ্চয় দাদাবাবু, আপনারা বাগানে বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলে মেয়েকে নিয়ে প্রৌঢ় বাড়ির ভেতরে চলে গেল। সত্যবতী ওদের সাথে সব বুঝে নিতে গেল। আমি সমাদ্দার আর ব্যোমকেশ সুন্দর করে কেয়ারি করা বাগানের গার্ডেন চেয়ারে গিয়ে হাত পা ছড়িয়ে বসলাম। দীর্ঘ ট্রেন যাত্রায় হাত পা আড়ষ্ট হয়ে এসেছিল। সিগারেটের টিন খুলে একটা ধরিয়ে ব্যোমকেশের দিকে টিনটা বাড়িয়ে দিলাম। শম্ভুচরণ সিগারেট কাটার দিয়ে চুরুটের কিয়দংশন কেটে ফেলে দিয়ে ঠোঁটে ঝুলিয়ে তাতে অগ্নিসংযোগ করলে গাঢ় নীল ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে নীল মেঘহীন আকাশের দিকে উঠে গেল। এক বুক ধোঁয়া টেনে ভদ্রলোক বললেন, বেশ ভালো জায়গা আমাদের এই বিলাসপুর। হ্যাঁ, কদিন থাকলেই দেখবেন যে শরীর মন একেবারে ফুরফুরে হয়ে গেছে। এখন তেমন জনপ্রিয় হয়নি ঠিকই, তবে কালে কালে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সমস্ত সম্ভাবনাই আছে। কিন্তু তা মশাইয়ের কি করা হয়, মানে পেশা আর কি? আগে আমার একটি টি এস্টেট আছে দার্জিলিংয়ে। সেখানেই থাকি বছরের 8 মাস। মাঝে মাঝে কোনো কাজে কলকাতা যেতে হলে এখানেই পৈতৃক বাড়ি ঘুরে যাই দিন 15-এর জন্য। আপনাদের এই ঠিকানা থেকে মিনিট 15 হাঁটা পথ মাত্র আমার পৈতৃক বাড়ি। কথাবার্তার মধ্যে সত্যবতী চা আর পুরো অমলেট নিয়ে এসে হাজির। ট্রেগুলো টেবিলে নামিয়ে রেখে বলল, নিন, একটু মুখে দিন। আমরা অমলেটের প্লেট তুলে নিয়ে চামচ দিয়ে কেটে মুখে পুরতে ব্যোমকেশ বলল, তবে এখানের জনসংখ্যা যা দেখছি তাতে এই 15 দিন কাটান কি করে? বিদ্যুৎ সংযোগ তো নেই সম্ভবত? না, আছে, তবে অধিকাংশ সময়ই তার দেখা মেলে না। কিন্তু তার জন্য অসুবিধা হয় না। আমাদের বেঙ্গলি ক্লাব আছে, তো ইনফ্যাক্ট আজ আসুন না, বিকেলে সকলের সঙ্গে নয় আলাপ করিয়ে দেব। যদিও একটা অনুষ্ঠান আছে আজ, ওর হয়ে আমি না হয় আপনাদের নিমন্ত্রণ করলাম। ব্যোমকেশ সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে দেখে ভদ্রলোকের উদ্দেশ্যে বললেন, ওর হয়ে মানে? অনুষ্ঠানটি কি? আর সেটি আপনার আয়োজিত নয়? মানে ওই আর কি, এখানকার এক বিখ্যাত মানুষ রায় বাহাদুর ইন্দ্রজিৎ ঠাকুরের কন্যা শ্রীমতী মধুমালতী ঠাকুরের কাল জন্মতিথি। সেই উপলক্ষে ক্লাব আজ ওদের ওখানে বসবেন, ওদের বাড়িতে। আর ওরা আজ সকলের জন্য একটু খানাপানির ব্যবস্থাও করেছেন। আর সেখানেই তা মধুমালতী দেবীর সাথে বিয়েটা কবে সারছেন? ওকে থামিয়ে হাস্য মুখে বলল ব্যোমকেশ। সমাদ্দারের মুখের অবস্থা দর্শনীয় হয়েছে। সে যেন আকাশ থেকে পড়েছে ব্যোমকেশের কথা শুনে। ওর মনের অবস্থা বুঝতে পেরেই হয়তো ব্যোমকেশ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, অত আশ্চর্য হচ্ছেন কেন? এমন সাংঘাতিক কিছু তো আন্দাজ করিনি। বড় মানুষ রায়বাহাদুর সকলকে নিমন্ত্রণ করেছেন তার মেয়ের জন্মতিথিতে, আর আপনি তাঁদের হয়ে আমাকে সবান্ধব নিমন্ত্রণ করছেন।
এ মতাবস্থায় আপনার সাথে আতিথেয়তা না থাকলেও বিশেষ প্রীতির প্রয়োজন আছে। সেক্ষেত্রে বিবাহযোগ্যা কন্যার কথা বলার সময় আপনার চোখে মুখে যেরকম খুশি ঝিলিক দিয়ে উঠেছিল, তাতে আমার আন্দাজ নিহাত মন্দ হয়নি, কি বলেন? এতক্ষণে সমাদদারের হাঁ বন্ধ হয়েছে। চায়ে চুমুক দিয়ে তিনি বললেন, আপনার অনুমান শক্তির তারিফ না করে পারছি না মশাই। আমি ওর পানি প্রার্থী। সেও আমায় যথেষ্ট শ্রদ্ধা করে এবং ভালোবাসে। তবে একটু সমস্যা আছে। কি সমস্যা? শুধালাম আমি। শম্ভুচরণ সুদর্শন, শিক্ষিত, দেখে বেশ অর্থবান বলেই মনে হচ্ছে, তবে তাদের পরিণয়ে যে কি অসুবিধা আছে তা এখনো বুঝতে পারলাম না। রায়বাহাদুর ইন্দ্রজিৎ ঠাকুরের পূর্বপুরুষেরা ছিলেন এখানকার জমিদার এবং একমাত্র উচ্চবিত্ত পরিবার। আমার মতো এখানকার অধিকাংশ পরিবারের পূর্বপুরুষেরা ওদের বাড়িতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রমদান করতেন। এই যেমন ধরুন আমার বাবা, ওর বাবার অধীনস্থ খাজাঞ্চি ছিলেন। আমি সম্পূর্ণ নিজের ক্ষমতায় একটু একটু করে নানান ব্যবসা যোগরে অবশেষে চা বাগানের মালিক হয়ে আজ প্রতিষ্ঠিত এবং মঙ্গলময়ের কৃপায় তথাকথিত ধনী শ্রেণীভুক্ত। কিন্তু উনি এখনও আমাদের সেই আগেকার খাজাঞ্চি বা ওদের বেতনভোগী কর্মচারী সন্তান হিসেবেই মানেন। আর বুঝতেই পারছেন, এই মানসিকতা থাকলে নিজের মেয়ের সাথে। সমাদদারের চোখে মুখে বিষাদের ছায়া নেমে এসেছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু কারণটা বুঝতে পারলাম না। আরও কিছু একটা কথার পর শম্ভুচরণ বিদায় নিলেন। আমরা উঠে বাড়ির ভেতরে এলাম। ব্যবস্থা বেশ ভালোই। পাশাপাশি দুখানা ঘর আমাদের ব্যবহারের জন্য বন্দোবস্ত করা হয়েছে। সত্যবতী এসে বলল, ঠাকুরপো, এবেলা ফাউল কারি আর ভাত চলবে তো? দৌড়াবে। দুপুরে খাওয়া দাওয়ার পর শৌখিন পাতাবাহার বসানো বারান্দায় বসে পান চিবোচ্ছি। এমন সময় দেখলাম মূল ফটক ঠেলে একজন সুন্দরী তন্নি ঢুকে আসছে বাড়ির দিকে। রূপ যৌবনা তন্নিকে দেখে আমার চণ্ডীদাসের সেই শ্লোকগুলো মনে পড়ে যাচ্ছিল। লাবণ্য জল তোর শিহাল কুন্তল, বদন কমল শোভে আলোক ভসন, নেতু উৎপল তোর নাশানাল দণ্ড, গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড। তাকে মহিলা না বলে এখনো স্বচ্ছন্দে তরুণী বলা চলে। পরনে দামি হাল ফ্যাশনের শ্যাওলা রাঙা শাড়ির উপর সাদা বিভার কোট, মাথায় বেতের টুপি। শাড়ির আঁচলটা এক হাতে ধরে বাড়ির সম্মুখে এসে দাঁড়াতে উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কি কাউকে খুঁজছেন? নমস্কার, আমার নাম মিস মধুমালতী ঠাকুর। আপনি কি সত্যান্বেষী ব্যোমকেশ? সুরেলা কণ্ঠে বলল তন্নি। না, আমি কি ব্যোমকেশকে ডেকে দেব? এবার তন্নি চক্ষু বিস্ফারিত করে বললেন, ওমা, আপনি তবে শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়? কি সৌভাগ্য! আমি আপনার লেখার একজন গুণমুগ্ধ পাঠিকা। ভাবতেই পারিনি আপনার মতো গুণী একজন মানুষ আমাদের এই ছোট শহরে আসবেন কখনো। শিল্পী মাত্রই প্রশংসার কাঙাল। সে তিনি গায়ক, বাদক, লেখক কি অভিনেতা যাই হোক না কেন, এরকম ছোট মফস্বল শহরে একজন গুণমুগ্ধ পাঠিকা পাওয়া সত্যিই দুষ্কর। তার উপর এ তো আবার সুন্দরী পাঠিকা। নমস্কার মিস ঠাকুর, আসুন, ভেতরে আসুন। আমাদের কথাবার্তার শব্দের মধ্যে কখন যেন ব্যোমকেশ এসে দাঁড়িয়েছে পেছনে। নমস্কার। বিলাসপুরে আপনাদের মতন গুণী মানুষের পায়ের ধুলো পড়েছে শুনে দেখা করতে এলাম। খুব অসুবিধায় ফেললাম কি? না না, অসুবিধা কিসের? কি মিষ্টি দেখতে তোমায়। ও মা, দেখলে তোমায় তুমি বলে ফেললাম। রাগ করলে না তো ভাই? পেছনে সত্যবতীও এসে দাঁড়িয়েছে কখন যেন। না না, রাগ করব কেন? আপনারা শুনেছেন নিশ্চয়ই যে আজ আমার জন্মতিথি। তাই বাবা এখানকার সমস্ত গণ্যমান্য মানুষকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি যে শ্রী অজিত বন্দ্যোপাধ্যায় এবং শ্রী ব্যোমকেশ বক্সীকেও এখানে এইভাবে পাবো। আপনাদের কিন্তু ওবেলা আসা চাই। আমি নিজে এসে বলে গেলাম, প্রয়োজনে গাড়ি পাঠিয়ে দেবো। ধন্যবাদ, তবে তার প্রয়োজন হবে না, আমরা হেঁটেই যাব। আর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে। মধুমালতী এক প্রকার চলে যেতেই উদ্যত হয়েছিল, কিন্তু সত্যবতী ওকে ঘরে নিয়ে গেল জোর করে।
ব্যোমকেশ আমায় আপাদমস্তক জরিপ করে নিয়ে বলল, কি হে চিরকুমার, সুন্দরী পাঠিকা দেখে স্থানুগত আচরণ করছো দেখি। পণ্ডশ্রম হবে কিন্তু, মিস্টার সমাদ্দার ইতিমধ্যেই লাইন দিয়েছেন। একটু যে এদিক ওদিকে খেয়াল হয়নি তা নয়, তবে সব কাটিয়ে মজা করে ব্যোমকেশকে বললাম, শ্রী ব্যোমকেশ বক্সির আগে শ্রী অজিত বন্দ শুনে চিরচরিত ভঙ্গিতে বাঁধা পেয়েছ বলো? সুন্দরী পাঠিকা হিংসে হচ্ছে বলো? পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের টিন বার করে তার থেকে একটা ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে সে কটমটিয়ে আমায় দেখে বেরিয়ে গেল। ব্যোমকেশ, এই ব্যোমকেশ, শুনছো? আর দৌড়াচ্ছ কেন? চিৎকার করতে করতে আমি ওর পিছন পিছন বেরোলাম তার পিছনে লাগবো বলে। পাহাড়ি সন্ধে বড় তাড়াতাড়ি নামে। 3:30-র মধ্যেই চারপাশের আঁধারের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। হাঁটতে হাঁটতে গায়ে ভালো করে চাদরটা জড়িয়ে নিলাম। আয়োজন দেখলাম বেশ ভালোই। বিদ্যুতের অভাবে বড় বাগানওয়ালা বাড়িটার চারপাশে মশাল জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। অঞ্চলের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিদের সমাগম হয়েছে ইতিমধ্যে। আমরা বাড়ির ফটকে পৌঁছাতেই দেখতে পেয়ে এগিয়ে এলেন পোস্টমাস্টার শমিক লাহিড়ী। হাতে কাঁচের গ্লাসে পানীয় ছলছল করছে। এগিয়ে এসে অভ্যর্থনা করে বললেন, আরে ব্যোমকেশ বাবু, অজিত বাবু যে, ওহো, সঙ্গে বৌদিও আছেন দেখছি। আসুন আসুন, আপনাদের আগমনে আমাদের বিলাসপুর বেঙ্গলি ক্লাব ধন্য হোক। ওর সঙ্গে ভেতরে প্রবেশ করে দেখলাম নরম ঘাসের গালিচার ওপর শৌখিন টেবিল পেতে খাদ্য পানীয়ের বন্দোবস্ত করা হয়েছে। উপস্থিত সভ্যরা নিজের নিজের গ্লাসে পানীয় দিয়ে তাতে চুমুক দিচ্ছেন এবং জায়গায় জায়গায় জটলা করে গল্পগুজব করছেন। মধুমালতী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে চতুর্দিকে ঘোরাফেরা করছেন। আমাদের দেখেই তিনি এগিয়ে এলেন। অনুষ্ঠানের সুবাদে দারুণ সাজ পোশাক পরেছেন উনি। গোলাপি ঢালাই মসলিনের উপর নকশা খচিত কাশ্মীরি শালে দুপুরে দেখা রূপ যৌবন যেন আরও খোলতাই হয়েছে। মুখে প্রসাধনের উপস্থিতি স্পষ্ট। এগিয়ে এসে সত্যবতীর হাতটা ধরে উনি বললেন, আপনারা এসেছেন, আমি যে কত খুশি হয়েছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তা আসবো না সেটা আশা করেছিলে? লজ্জা লজ্জা মুখে মধুমালতী জবাব দেয়, সত্যি বলতে কি, ওদের মতো গুণী এবং বিখ্যাত মানুষ আমার এক ডাকে চলে আসবেন তা আমি কল্পনাও করতে পারিনি। তবে আপনারা শুধু গুণীই নন, ভালো মনের মানুষও বটে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসুন বাবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। উনি কিন্তু আপনাদের সাথে আলাপ করে খুব খুশি হবেন, বিশেষ করে ব্যোমকেশ বাবুর সাথে। আমার সাথে? কেন? আমার বাবাও পুলিশ ছিলেন, জানেন তো। মাস 5 আগে হৃদরোগ ধরা পড়ার পর অবসর নিয়েছেন। রায়বাহাদুর কিছু বিশিষ্ট মানুষদের সাথে কথাবার্তায় ব্যস্ত ছিলেন। মধুমালতী ওকে ডাকতে গেলে ব্যোমকেশ ফিসফিসিয়ে বলল, রায়বাহাদুর খেতাবের কারণটা বুঝলে এবার? আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছি দেখে ঈষৎ কৃত্রিম বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বলল, অজিত, তুমি না দিন দিন একটা ইয়ে হয়ে উঠছো। আরে বুঝলে না, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েই এহেন উপাধি জুটেছে ভদ্রলোকের। ওর কথা শেষ হওয়ার আগেই দেখতে পেলাম মেয়ের সাথে আমাদের দিকে এগিয়ে আসছেন রায়বাহাদুর ইন্দ্রজিৎ ঠাকুর। শক্ত সামর্থ্য চেহারার ভদ্রলোকের বয়স কোনোভাবেই 55 উপরে নয়। মুখের কাঠিন্য হেসে লঘু করার জারপন্নার চেষ্টা করলেও ভীষণ গুপজোড়া যেন সে কাজে ওকে জবরদস্তি ব্যর্থ করেছে। আমাদের কাছে এগিয়ে এসে ভদ্রলোক হাত জোর করে আমার আর ব্যোমকেশের দিকে তাকাচ্ছেন। ওর তাকানো দেখে বুঝতে পারছি যে কোনজন ব্যোমকেশ তা অনুবাদন করতে না পেরে ওর এমতি আচরণ। ব্যোমকেশ করজোড়ে বলল, নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আরে আরে কি সৌভাগ্য! আসুন আসুন, বসুন। বেয়ারা, ড্রিঙ্কস। হাঁক পারলেন রায়বাহাদুর, তারপর হেসে বললেন, কি ব্যোমকেশ বাবু, আপনার চলে তো? হ্যাঁ, ওই মাঝে মধ্যে। তাহলে একটা হুইস্কি দিতে বলি। আর অজিত বাবু আপনাকে? আমি উত্তর দিতে দেরি করায় ব্যোমকেশ ওর কোর্টে নিজের বল টেনে নিয়ে বলল, বুঝলেন রায়বাহাদুর, অজিত কিন্তু তামসিক রসে বঞ্চিত।
হ্যাঁ, অবশ্য ট্যাঁকা করি বাদে। উপস্থিত তিনজনই হা হা করে হেসে উঠলাম ব্যোমকেশের রসিকতায়। এতক্ষণ এসেছি, অথচ আমাদের প্রথম নিমন্ত্রণকর্তাকে কোথাও দেখতে পাচ্ছি না। চারপাশটা ঘাড় ঘুরিয়ে দেখে নিলাম। আপনারা যে মধুমার ডাকে আজ এসেছেন তাতে আমি কিন্তু যারপন্যায় আনন্দিত। শুধু আপনার কন্যা নয়, আরও একজন আমাদেরকে নিমন্ত্রণ করেছেন বলেই ব্যোমকেশের চাউনি দেখে বুঝলাম একটু বেফাঁস বলে ফেলেছি। সমাদদার এবং রায়বাহাদুরের সম্পর্কটা ভুলেই গেছিলাম। তাই নাকি? কে তিনি? ওই যে আসছেন। ব্যোমকেশের দৃষ্টি অনুসরণ করে দেখলাম বাড়ির ভেতর দিক দিয়ে বেরিয়ে আসছেন শম্ভুচরণ সমাদদার। আমাদের কাছে এসে তিনি বললেন, আপনারা এসে গেছেন? বাহ, আচ্ছা, উপস্থিত সভ্যদের সাথে আপনাদের একবার আলাপ করে দিই। বলে চতুর্দিকে হাত নেড়ে তিনি বললেন, শ্রমিকবাবু, সতীনাথবাবু, এদিকে আসুন, আলাপ করিয়ে দিই। দেখলাম পোস্টমাস্টার শ্রমিক লাহিড়ী আর ট্রেন থেকে নামা সেই দ্বিতীয় ব্যক্তি এগিয়ে এলেন। সমাদদার মশাই আলাপ করিয়ে দিলেন। ইনি হচ্ছেন উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সতীনাথ সান্যাল। এর সাথে তো আলাপ আগেই হয়েছে এখানকার পোস্টমাস্টার শ্রমিকবাবু। আর ইনি হলেন বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী ও তার অভিন্ন হৃদয়ের বন্ধু বিখ্যাত লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ব্যোমকেশের জন্য হুইস্কি আর আমার জন্য ঠান্ডা কোলা চলে এসেছে। রায়বাহাদুরের হাতেও একটা গ্লাসে সুরা আছে, সেটাই চুমুক দিয়ে তিনি বললেন, তবে শ্রমিকের কিন্তু আরেকটি পরিচয় আছে। লক্ষ্য করলাম পোস্টমাস্টার সাহেব লজ্জা লজ্জা মুখ করে দেখছেন। রায়বাহাদুর বলে চললেন, উনি একজন ভালো লিখিয়ে আমার জীবনী লিখেছেন। কে শ্রমিক, বলনি এদের? না মানে অজিতবাবুর সামনে। বলে তিনি লজ্জায় আরক্ত হলেন। দিনে দ্বিতীয়বার প্রশংসিত হয় বললাম, বাহ, এ তো সুখবর। তা কাজ কত দূর? হয়েই এসেছে, আর 3-4 বসলেই সমাপ্ত। আপনি কি এই নামেই লেখেন? এর আগে তো আপনার নাম জিজ্ঞাসা করতেই ভদ্রলোক বললেন, আমার ছদ্মনাম লক্ষণ সেন। ছদ্মনাম শুনেও বিশেষ মনে করতে পারলাম না যে ওর কোন লেখা পড়েছি। চতুর্দিকে গ্লাসের টুংটাং আর কাঁচের ডিশের চামচের টুংটাং চলছে। লক্ষ্য করলাম রায়বাহাদুর সমাদদারের সাথে ছাড়াও সতীনাথবাবুর সাথেও ঠিক করে কথা বলছেন না। সতীনাথবাবুর মুখটাও বেশ কঠিন দেখাচ্ছে। মিনিট খানিকের মধ্যে বাড়ির ভেতর থেকে সত্যবতী ও মধুমালতীর সাথে আরও দুজন মহিলা বেরিয়ে এলেন। একজনের বয়স মধুমালতীর মতোই হবে, পরনে এই আধুনিক অনুষ্ঠানের সাথে সামঞ্জস্যহীন পোশাক, মুখ চোখেও মলিনতা চোখে পড়ার মতো। তবে প্রসাধনীর সাহায্যে সেই মলিনতা ঢাকার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আর অপরজনের বয়স এই 45-এর আশেপাশে। চেহারা ও বেশভূষায় সম্ভ্রমের ছাপ আছে। ভদ্রমহিলা আমাদের কাছে এসে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমি ছন্দা, মধুমালতীর মা। আপনাদের কথা শুনলাম মেয়ের কাছে। আপনাদের মতো মান্যগুণী মানুষ এই বাড়িতে এসেছেন, এ আমাদের পরম সৌভাগ্য। না খেয়ে যাবেন না কিন্তু। আচ্ছা, আপনারা গল্প করুন, আমি একটু ওদিকটা দেখে আসি। ভদ্রমহিলার মেয়ে এবং অপরজনকে নিয়ে অন্যদিকে চলে যেতেই আমি সত্যবতীকে শুধালাম, বউটান আর একজন মহিলাকে? অজিত, তোমার তো গতিক সুবিধার ঠেকছে না। মহিলাদের খবরাখবর নিচ্ছ যে বড়। আমি ওর ইয়ার্কিতে অপ্রস্তুত হয়েছি দেখে সত্যবতী স্বামীকে কনুয়ের গুঁতো দিয়ে বলল, ও হচ্ছে রায়বাহাদুরের ভাগ্নি, অনাথ। ইন্দ্রজিৎ বাবু ওর আর ওর ভাইকে বাড়িতে আশ্রয় দিয়েছেন। ওর নাম চম্পা। আর ওই যে ওই কোণে ওই যে ছেলেটিকে দেখছো না, ও হচ্ছে চম্পার ভাই রুদ্র। সত্যবতীর অঙ্গুলি নির্দেশ লক্ষ্য করে দেখলাম কোণের দিকে যেখানে খাবার দাবারের ব্যবস্থা, সেখানে রায়বাহাদুর একটি ছেলেকে ভীষণ ধমক দিচ্ছেন। ছেলেটির পরনে হাল ফ্যাশনের শার্ট আর প্যান্ট, যদিও তার সবই বেশ পুরনো ও একেবারে কিতাদুরস্ত নয়। রায়বাহাদুরের ধমকানিতে ছেলেটি মাথা নিচু করে থাকলেও
এত দূর থেকে ওর চোখে একটা রাগ আর প্রতিহিংসার ছাপ দেখা যাচ্ছে। এক হাট লোকের সামনে ধমকানি খেয়ে ছেলেটি আর সেখানে দাঁড়ালো না। ইন্দ্রজিৎ বাবু সরে আসতেই সে মাথা নিচু করে গটমট করে বাড়ির ভেতরে চলে গেল। রায়বাহাদুর ইন্দ্রজিৎ ঠাকুর আমাদের কাছে এসে বললেন, পেডিগ্রি বুঝলেন মশাই, পেডিগ্রি ওটাই আসল। আজকালকার ছেলে ছোকরারা এইসব বোঝে না। হাতে অল্প টাকা এলেই এরা নিজেদের রাজার উজির মনে করে। ভদ্রলোকের পেটে একটু বেশি তরল গেছে ইতিমধ্যে, গলার স্বর তাই বাঁধ মানছে না। কথাগুলো সম্ভবত উপস্থিত সকলের মতো সমাদ্দার মশাইয়েরও কানে গেছে। দেখলাম উনি মুখ নিচু করে সিগার ধরাচ্ছেন। ওর মুখটাও কঠিন হয়ে উঠেছে। শ্রমিক ছুটে এলেন, রায়বাহাদুরকে জড়িয়ে ধরে বললেন, স্যার, আপনার শরীরটা ভালো ঠেকছে না, চলুন আপনাকে ঘরে পৌঁছে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাই চলো। সব থার্ড ক্লাস ছোট লোকের বাচ্চা সব। তালজ্ঞান হারিয়ে জীবনীকারের হাত ধরে টলতে টলতে বাড়ির ভেতরে চলে গেলেন রায়বাহাদুর। ছন্দা দেবী লজ্জায় অধবোধন হয়ে আমাদের কাছে এগিয়ে এসে সত্যবতীর দুটো হাত ধরে বললেন, কিছু মনে করো না ভাই, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। লোকটা চিরটা কাল আমায় এভাবেই সকলের সামনে অপদস্থ করে গেলেন। ভদ্রমহিলার চোখ ছলছল করছে। দেখলাম দূরে দাঁড়িয়ে মধুমালতীর চোখ মুখও থমথম করছে। সারা সন্ধে এই প্রথমবার সতীনাথ সান্যাল শতপ্রণোদিত হয়ে কথা বললেন। এগিয়ে এসে ছন্দাদেবীর উদ্দেশ্যে বললেন, তুমি এমন ভেঙে পড়ছো কেন? বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। ওরা বুদ্ধিমান এবং বিচক্ষণ। আশা করি আজকে ওখানে ঘটে যাওয়া বিষয়গুলো মাথায় রাখবেন না। প্রশ্নই ওঠে না ছন্দাদেবী, আমরা এসবে একেবারেই খারাপ ভাবিনি। আপনি মন ছোট করবেন না, আমরা বরং আজ আসি। বলে বোমকে সত্যবতী আর আমি বেরিয়ে এসে রাস্তায় পড়লাম। অন্ধকার রাস্তায় হিমেল বাতাস যেন আরো জাঁকিয়ে বসেছে। গায়ের চাদর বাগ মানছে না। কাঁপা হাতে একটা সিগারেট ধরিয়ে বোমকেশকে বললাম, কি বুঝলে ভাইয়া? একেবারে আগামার্কা জিনিস এই রায়বাহাদুর। রুচি এবং সংস্কার এখনো মধ্যযুগে। আর মুখের যা ভাষা! ওই যে সতীনাথ বললেন, বৃক্ষ তোমার নাম কি, ওই ভদ্রলোককেও কিন্তু ঠিক সুবিধার মনে হলো না, বুঝলে? নির্ঘাত কিছু একটা গন্ডগোল আছে বলে আমার মনে হচ্ছে। ওই পিতার এই কন্যা মিলানোই দায়। ওই চম্পা বলে মেয়েটির সাথেও শুনলাম খুবই খারাপ ব্যবহার করে। বললো শুনলে না? পেডিগ্রি। আচ্ছা অজিত, এই পেডিগ্রি শব্দের আক্ষরিক অর্থ কি? বংশ পরিচয়, সংক্ষেপে উত্তর দিলাম আমি। তা এটা কি উনি সমাদ্দার বাবুকে উদ্দেশ্য করে বললেন? সম্ভবত তাই, আবার নাও হতে পারে। যাই হোক, ওদের ব্যাপার ওরা বুঝুক গে। চলো চলো, পা চালাও। বড় কনকনে ঠান্ডা, আর নেওয়া যাচ্ছে না। অজিত, সিগারেটের শেষ টানটুকু তাও দেখিয়ে। বাবু 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 শুনছেন? পরদিন সকালে ঘুম ভাঙে কেয়ারটেকার হৃদয়ের ডাকে। ঘুম জড়ানো চোখে লেপের ভেতর থেকে বোমকেশের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পাই। কখন? সে কাকে কিভাবে বলছে? আচ্ছা ঠিক আছে, ওর তবে এই কেউ স্বর যেন কোনো কিছুতে আমার হাত না অনেক দেয়। চেনা। এই কবছরে বহুবার আমি এই আসছি। স্বর শুনে শুনে এখন আমি বুঝতে পারছি যে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। লেপ কম্বল সরিয়ে বিছানা থেকে নামতে যাব, দেখি বোমকেশ ঘরে এসে ঢুকলো। আমায় দেখে সে বলল, ও অজিত, উঠে পড়েছো? ভালো, ঝটপট মুখ হাত পা ধুয়ে নাও, বেরোতে হবে। মেঘনাদ বধ হয়েছে। প্রথমে কয়েক সেকেন্ড বুঝতে না পারলে পরক্ষণে মনে পড়ল মধুমালতীর বাবার নাম রায়বাহাদুর শ্রী ইন্দ্রজিৎ ঠাকুর। ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ, মেঘনাদ বধ অর্থাৎ ইন্দ্রজিৎ ঠাকুর খুন হয়েছেন। জটিতে সমস্ত ঝিমুনি কেটে গেল। রাতে শোয়ার সময় মাথার পাশে খুলে রাখা হাত ঘড়িটা টেনে দেখলাম 6:35। যত দ্রুত সম্ভব হাত মুখ ধুয়ে নিয়ে মিনিট 15-র মধ্যেই বোমকেশের সাথে বেরিয়ে পড়লাম পথে। বেরোনোর সময় সত্যবতীকে বোমকেশ বলল, আসতে দেরি হতে পারে, অপেক্ষা না করে খেয়ে নিও।
পথে নেমে দেখলাম এই ক্ষুদ্র পাহাড়ি জনপথে তখনও কুয়াশার জাল বিস্তৃত। পথে লোকজন নেই বললেই চলে। শিশির পরে চতুর্দিক ভিজে সপসপ করছে। হাঁটতে গিয়ে জুতো ভিজে গেছে। দ্রুত পা চালাতে গিয়ে মাঝে মধ্যেই পা হড়কে যাচ্ছে। তবুও যতটা সম্ভব দ্রুত পা চালিয়ে যখন ঠাকুর বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম, তখন হাত ঘড়ি বলছে সকাল 7টা। পথে ব্যোমকেশকে একবার জিজ্ঞেস করেছিলাম কখন হলো এসব। ও কোনো উত্তর দেয়নি। ওর মুখটা থমথম করছে। আমিও ওকে আর ঘাঁটাইনি। পোস্টমাস্টার শ্রমিকবাবু বাড়ির বাইরেটায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে উদ্বিগ্ন মুখে দৌড়ে এসে বললেন, কি কাণ্ড দেখুন তো, আপনি এসেই ভালোই করেছেন। আমরা তো ভেবে কুল কিনারা করতে পারছি না, কি যে করব কি না করব। আচ্ছা, পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে সমাদদার মশাই লোক মারফত খবর পাঠিয়েছেন, তবে এখনো তো। চলুন ভেতরে যাওয়া যাক। বলে ওকে আর আমাকে নিয়ে ব্যোমকেশ বাড়ির ভেতরে প্রবেশ করল। কাল বাড়িতে এলেও বাড়ির অন্দরমহলটা দেখার সৌভাগ্য হয়নি। চতুর্দিকে অর্থ প্রাচুর্য আর ধন সম্পদের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ছোট জনপদে হাল ফ্যাশনের মোজাইক করা মেঝে, দেওয়ালে দেওয়ালে বিরাট বিরাট শিংওয়ালা হরিণের মাথা, বৈঠকখানায় দন্ত বিকশিত বাঘের মাথা ও ছাল, বিরাট বিরাট দামি রাইফেল, হাতির দাঁতের নকশা করা বসার জায়গা ইত্যাদি। বৈঠকখানাতেই মধুমালতী ও শম্ভুচরণকে দেখতে পেলাম। মহিলা কান্নায় ভেঙেই পড়েছেন, আর তার পানিপ্রার্থী ভদ্রলোক ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ওরা বেশ ঘনিষ্ঠভাবেই বসে আছে দেখলাম। আমাদের দেখে শম্ভুচরণ সামলে নিয়ে আমাদের দিকে তাকিয়ে ইশারায় তার অসহায়তার কথা জানালেন। ছন্দা দেবী কোথায়? উনি নিজের ঘরে, ওকে তো সামলে রাখাই দায় হয়েছে, তাই এখানকার এক ডাক্তারকে খবর দেয়া হয়েছে। চম্পা রয়েছে ওর সাথে। বেশ, চলুন এবার রায়বাহাদুরের ঘরটা একবার দেখে আসা যাক। বারান্দা পেরিয়ে একতলার পূর্ব দিকের ঘরটা পর্যন্ত যেতে যেতে অর্থ প্রাচুর্যের আরও বেশ কিছু নিদর্শন পাওয়া গেল। বারান্দার শেষ ঘরটা রায়বাহাদুরের। ঠিক তার আগের ঘরটার সামনে যখন আমরা এসে পৌঁছালাম, হঠাৎ সেই ঘর থেকে সতীনাথ বাবু উদয় হলেন। খানিকটা ভ্যাবাচাকা খেয়ে উনি বললেন, ও আপনি, আপনারা? আচ্ছা আসুন, চলুন। আমিও একবার। না থাক, আমি নিজের ঘরেই। বলে তিনি আবার উল্টোমুখো হয়ে ঘরে ঢুকে গেলেন। আমরা বাইরে থেকেই দেখতে পেলাম তিনি ঘরের ভেতরে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়লেন। তার মুখটা শুকিয়ে গেছে। উনি যে প্রচণ্ড ভয় পেয়েছে তার নতুন করে বলে দিতে হবে না। আমরা ওর ঘর পেরিয়ে এসে পাশের ঘরটাতে ঢুকলাম। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে দেখলাম ঘরটা বেশি বড় না। আসবাব বলতে একটা দেরাজওয়ালা টেবিল, তার উপর বিস্তর বইপত্র ছড়ানো ছেটানো রয়েছে। একটি কাঠের আলমারি, সম্ভবত জামা কাপড় রাখা জায়গা, আর একটা শৌখিন বিছানা। বিছানায় সাদা চাদর এলোমেলো হয়ে পড়ে আছে, আর তার উপর চিত হয়ে পড়ে আছেন রায়বাহাদুর ইন্দ্রজিৎ ঠাকুর। ওর গলাটা খুর দিয়ে ফালা ফালা করে কাটা। মৃতদেহের চোখ দুটো বন্ধ। ব্যোমকেশ এগিয়ে গিয়ে নাড়ি দেখল, তারপর আমার দিকে ফিরে মৃদুস্বরে বলল, বরফের মতো ঠান্ডা। ব্যোমকেশ ঝুঁকে পড়ে মৃতদেহের হাত পা, ঘাড়, মুখমণ্ডল ভালো করে পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ালো। তার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। অদ্ভুত ব্যাপার। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই গটমট করে বুটের শব্দ পেয়ে আমরা পেছন ফিরে তাকালাম। খাকি পোশাক পরা, টাক মাথা একজন ইন্সপেক্টর ঘরে ঢুকে এলেন। তার পেছনে শম্ভুচরণ সমাদ্দার ও সবশেষে আর একজন পুলিশ কর্মী। ইন্সপেক্টর এসে ভালো করে সারা ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর ব্যোমকেশকে বিরক্তি ভরা চোখে এক ঝলক দেখে নিয়ে সমাদ্দারকে বললেন, ঠিক কি হয়েছিল একটু বিশদে বলুন তো দেখি। ওই তো বাড়ির আশ্রিতা ইন্দ্রজিৎ বাবুর ভাগ্নি চম্পা প্রত্যেক দিনের মতো সকালে ওর জন্য চা নিয়ে এসে দেখে দরজা খোলা, ভদ্রলোক এভাবে পড়ে আছেন, গলায় খুর চালানো। তারপর সে গিয়ে মধুমালতী অর্থাৎ ইন্দ্রজিৎ ঠাকুরের মেয়েকে খবর দেয়। তা বাড়িতে কে কে থাকেন? ওই তো থাকেন
মৃত ইন্দ্রজিৎ ঠাকুর, ওর স্ত্রী সন্ধ্যা দেবী, মেয়ে মধুমালতী, ভাগ্নি রুদ্র, ভাগ্নি চম্পা, একটা দেহাতি চাকর আর ঠাকুর। অবশ্য কাল রাতে এ বাড়িতে কয়েকজন বহিরাগত ছিলেন। বটে, কে কে? হ্যাঁ, আমি শম্ভুচরণ সমাদ্দার এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী সতীনাথ সান্যাল। এবার পুলিশ অফিসার আমাদের দিকে ফিরে বললেন, আপনাকে তো আমি চিনি। আপনি তো এখানকার পোস্টমাস্টার, তাই না? শ্রমিক মাথা নেড়ে সম্মতি জানাতে উনি আমাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের পরিচয়টা? নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর ও আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী মানে এই কলকাতার ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী? আরে বাপরে! হ্যাঁ, এই পুরন্দরজির কাছে আপনার কত কথা শুনেছি। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! আমার নাম নিশিকান্ত বটব্যাল। তা আপনারা এখানে? আমরা তো এসেছিলাম ছুটি কাটাতে, তাই এখানে এসেই কজন বাঙালির সাথে মোলাকাত হয়ে যায়। কাল রাতে এই বাড়িতে রায়বাহাদুরের মেয়ে মধুমালতী দেবীর জন্মতিথি উদযাপনে আমন্ত্রণও পায়, আর সকালে এই ব্যাপার। আচ্ছা নিশিকান্তবাবু, কি বুঝছেন? কি যে বলেন বক্সী বাবু, গলায় যেভাবে খুর চালিয়েছে, মানে দাঁতে তো মার্ডার ছাড়া মানে। বিচ্ছিরি হাসলেন ইন্সপেক্টর নিশিকান্ত বটব্যাল। তাই এদিকে আসুন। বলে ব্যোমকেশ নিশিকান্তকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর হঠাৎ ফিরে এসে বলল, আচ্ছা, আপনারা কেউ কিন্তু এই ঘরের কোনো জিনিস ছোবেন না। অজিত, তুমি একটু। বলে সে আবার বেরিয়ে গেল। বুঝলাম আমায় পাহারায় রেখে গেছে সে। শম্ভুচরণ সমাদ্দার একটু ইতস্তত করে আমায় বলল, মানে আমি মানে আমি কি একটু মানে আমায় কি থাকতে হবে? বেশ কেউকেটার মতো ভাব নিয়ে বললাম, নাম বা আপনি আসতে পারেন। আমার কথায় যেন সমাদ্দারের ধরে প্রাণ এলো। সে প্রায় দৌড়ে বেরিয়ে চলে গেল। শ্রমিক লাহিড়ী শোকাহতের মতো ঘরের কড়িকাঠের দিকে তাকিয়ে আমার পাশে দাঁড়িয়ে রইলেন। মিনিট 10 পরে ইন্সপেক্টরকে সঙ্গে করে নিয়ে ব্যোমকেশ ফিরে এলো। নিশিকান্তবাবুর মুখের ভাব এখন বেশ পাল্টে গেছে। হে হে হাসির বদলে ওর মুখে বেশ সমীহ ফুটে উঠেছে দেখলাম। ঘরে এসে সহকর্মীটিকে নির্দেশ দিলেন, তো ডাক্তার তো এখনো এলো না হে, বডি পোস্টমর্টমে পাঠাও, আর নিজে একটু দায়িত্ব নিয়ে একটু তাড়াতাড়ি করবার ব্যবস্থা করো। হ্যাঁ। সহকর্মী দুজন হাবিলদার ডেকে এনে ধরাধরি করে মৃতদেহ নিয়ে চলে গেল। ততক্ষণ রুটিন জেরা করে ফেলুন, আমি আছি। আর একটু চায়ের ব্যবস্থা যদি। কিছুক্ষণের মধ্যেই প্লেটে করে 3 জনের চা ও নোনতা নিয়ে ঘরে এলো চম্পা। টেবিলে সেগুলো নামিয়ে রেখে সে বেরিয়ে যেতে উদ্যত হতেই ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি তো প্রথম রায়বাহাদুরকে ওই অবস্থায় দেখেন, তাই না? আপনার পুরো নাম? আগে শ্রীমতী চম্পা দাস। বেশ, তো চম্পা, তুমি আমার থেকে ছোটই হবে, তাই তুমি করেই বলছি। চম্পা, ভালো করে দেখে বলো তো, এমন কিছু আছে যা এই ঘরে থাকে অথচ এখন দেখতে পাচ্ছ না? মনে তো হচ্ছে না। ভালো করে দেখো। সব ঠিকই আছে, তবে তবে মামা বাবুর বুকের ব্যথা কমানোর ওষুধটা যেন মনে হলো সকালে ওই টেবিলে ছিল না। আচ্ছা, তোমার মামা বাবু তোমাদের 2 ভাই বোনের সাথেই খারাপ ব্যবহার করতেন? না, আমায় উনি একটু স্নেহ করতেন। আমি লেখাপড়ায় বরাবরই ভালো, এবার মেডিকেলে ভর্তি হয়েছি, উনিই সব খরচ জোগাতেন। ব্যোমকেশের মুখে একটা হাসি খেলে গেল। সে বলল, বেশ, তুমি এবার আসতে পারো। আর তোমার দাদাকে একবার পাঠিয়ে দাও তো। দাদা তো বাড়ি নেই। সে কি, কোথায় গেছে? তা তো জানি না। তুমি মধুমালতী দেবীকে একবার ডেকে দাও। ও, তোমার ঘরটা কোন দিকে? আগে বাড়ির দোতলায়, মামিমার ঘরের পাশে। কাল রাতে কোনো শব্দ পেয়েছিলে? না তো। ব্যোমকেশ খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, বেশ, তুমি এখন যাও। সে বেরিয়ে যেতেই ব্যোমকেশ ইন্সপেক্টরকে বলল, রুদ্রদাসের নামে হুলিয়া জারি করুন, আশেপাশে স্টেশনগুলোয় খবর পাঠান। আপনি কি ওই ছেলেটিকেই? সে সময় এখনো আসেনি, তবে সে হঠাৎ উধাও কেন হলো সেটা জানা দরকার। ওদের কথার মধ্যেই মধুমালতী আর সমাদ্দার ঘরে প্রবেশ করলেন।
সমাদ্দার ঈষৎ ইতস্তত করছিলেন। তাই দেখে ব্যোমকেশ বলল, সমাদ্দারবাবু, আপনি নিশ্চিন্তে ঘরে আসতে পারেন। আপনি তো মধুমালতী দেবীর পানি প্রার্থী, আর যা মনে হয় মধুমালতী দেবীরও মত আছে। ইন্দ্রজিৎ বাবুর অনুপস্থিতিতে আপনি তো ওর এক প্রকার অভিভাবকই হলেন। স্বচ্ছন্দে ভেতরে আসুন। ওর কথায় শম্ভুচরণ সমাদ্দার যেন স্বস্তি পেলেন। ওরা দুজনে ভিতরে আসতেই ব্যোমকেশ প্রশ্ন করল, মধুমালতী দেবী, আপনি কাল ঘুমন কটায়? ঠিক মনে নেই, ওই 12টা 12:30 হবে। আর সমাদ্দার মশাই আপনি? হ্যাঁ, ওই রকমই হবে। আসলে এই সব কাজ গুছিয়ে উঠতে উঠতেই তো 11টা বেজে গেল, তাই তো আর রাতে বাড়ি যাওয়া হলো না। বেশ। আর ওঠেন কটায়? ঘড়ি দেখিনি, তবে 6টার পরেই হবে, কারণ তার আগে চম্পা বাবার জন্য চা নিয়ে যায় না। আচ্ছা, সতীনাথ বাবু কাল থেকে গেলেন কেন? এই প্রশ্নে মধুমালতী মাথা নামিয়ে নিলেন আর সমাদ্দার বললেন, মাফ করবেন, এর উত্তর আমি দিতে পারবো না। আপনারা কি জানেন রুদ্রকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, পালিয়েছে? তবে সেই কি রায়বাহাদুরকে খুন করেছে? উত্তেজিত হয়ে ওঠেন শম্ভুচরণ। মধুমালতীর চোখে একটা আতঙ্ক আর শোক মিশ্রিত চাউনি। হতে পারে। আপনারা এবার আসতে পারেন। সমাদ্দার আর মধুমালতী শোকাহত কপত কপতের মতো ঘর থেকে বেরিয়ে যায়। শ্রমিকবাবু, আপনি তো রায়বাহাদুরের জীবনী লিখছেন, তা মানুষ হিসেবে ওকে কেমন মনে হয়? ভালো না, অন্তত প্রথম জীবনে তো নয়ই। কেন? ওর রায়বাহাদুর খেতাব কেন তা জানেন না বোধহয়। অজস্র স্বাধীনতা সংগ্রামী তরুণকে নিধন করে ব্রিটিশ সরকার থেকে ওর এই উপাধি। তিনি আর যাই হন, ভালো তো কোনো শর্তেই নন। তবে হ্যাঁ, শেষ বয়সে একটু শান্ত তো হয়েই ছিলেন। রক্তে বয়ে যাওয়া তেজ কমে গেছিল বোধহয়। কাল রাতে অনুষ্ঠানে ওর যা রূপ দেখেছেন, তা যুবক রায়বাহাদুরের সিকিভাগও নয়। কম বয়সে উনি ছিলেন ভীষণ প্রবল দৌর্দণ্ড প্রতাপ এক দারোগা। কম বয়সে একবার এক স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়া ছোকরাকে নিকেশ করে সরকারের থেকে এমন বাহবা পেলেন যে ওর মাথাটাই ঘুরে গেল। এরপর থেকে আর জেল হাজত না, ধরতে পারলেই সোজা গুলি চালাতেন ইন্দ্রজিৎ ঠাকুর। তবে সেই ছোকরা নাকি পুলিশের নাকি দম দিয়ে রেখেছিল। এসব অবশ্য ওর কাছ থেকেই শোনা। অদ্ভুত বৈপরীত্য খেলে গেল পোস্টমাস্টারের মুখে। রায়বাহাদুরের কথা বলার সময় যে চাপা বিতৃষ্ণা ঝরে পড়ছিল ওর চেহারায়, ততোধিক কৌতুক ফুটে উঠল স্বাধীনতা সংগ্রামী ছোকরার বর্ণনা দেওয়ার সময়। বিষয়টা ব্যোমকেশের নজরে পড়েছে কিনা তা জানি না। বেশ, এবার বলুন তো, ওর জীবনী লেখার প্রস্তাবটা আপনি দিয়েছিলেন না উনি? উনি সদরের একটা পত্রিকায় আমার লেখা দেখে উনি আমায় প্রস্তাবটা দেন। ও, তা বাড়ির বাকিদের সাথে ওর সম্পর্ক কেমন ছিল? খারাপ। সমাদ্দারের প্রতি ওর মেয়ে অনুরক্ত, তাই উনি মেয়েকে সহ্য করতে পারতেন না। জাতপাত ও বংশ কৌলিন্যের ব্যাপারে উনি কতটা গোড়া তা তো জানেনই। কম বয়সে বোন একটি ছেলেকে পালিয়ে বিয়ে করেছিল বলে তার সাথে সম্পর্ক ত্যাগ অবধি করে দেন। পরে বোনের ও ভগ্নিপতির মৃত্যুর পর অনাথ ভাই বোন দুটিকে আশ্রয় দেন। তবে তার মার ক্ষোভ প্রতি মুহূর্তে তুলে নিতেন তাদের উপর। চাকর বাকরদের মানুষ বলে গণ্যই করতেন না। আর স্ত্রীর সাথে সম্পর্ক? প্রথম জীবনে ভালো থাকলেও মাস 6 আগে সতীনাথ বাবুর উদয় হয়। শুনেছি উনি নাকি ছন্দা দেবীর প্রাক্তন প্রেমিক। সেটা জানতে পারার পর থেকে। আচ্ছা, এই সতীনাথ সান্যাল মানুষটা কেমন? ঠিক বলতে পারি না। সকলের সাথে খোলামেলা কথা বলেন না তো, চাপা স্বভাবের। অবশ্য সেটা জটিল মানসিকতার ইঙ্গিতও হতে পারে। সেটা আপনি ভালো বিচার করতে পারবেন। আফটার অল আপনার তো সেটাই পেশা। আপনি কখন জানতে পারেন যে রায়বাহাদুরের হত্যা করা হয়েছে? আজ সকালে আমি হাঁটতে বেরিয়েছিলাম, তো দেখি এদের চাকরটি হন্তদন্ত হয়ে ছুটছে। সেই আমাকে খবরটা দেয়। পোস্টমাস্টার ডান পায়ের উপর বাঁ পা তুলে বসেছিলেন। ওর পায়ে বাহারি নকশা করা শোলের জুতো। গত রাতেও এটাই ওর পায়ে দেখেছি।
বোমকেশ সেই জুতোর দিকে তাকিয়ে কি যেন ভাবল, তারপর বলল, কাল কোনো কারণে কি আপনি বাগানের পূর্ব দিকে গেছিলেন? মনে নেই, কেন বলুন তো? না, এমনি রুদ্রকে পাওয়া যাচ্ছে না, জানেন তো। ও মা, সে কি? যাই হোক, আমরা একটু ছন্দা দেবীর সাথে কথা বলবো, আপনি কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চম্পাকে বলছি। বলে বেরিয়ে গেলেন পোস্টমাস্টার। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, ব্যোমকেশ বাবু, আপনারা যান, দোতলায় নিজের ঘরে উনি আপনাদের জন্য অপেক্ষা করছেন। আর বলছিলাম কি, আমি কি একটু পোস্ট অফিসটা ঘুরে আসতে পারি? স্বচ্ছন্দে, তবে না বলে স্টেশনের বাইরে যাবেন। ও, আরেকটা কথা, আপনার পত্রিকাটার কি নাম জানেন? মানে যেখানে আপনার লেখা প্রকাশিত হয়েছে। আজকে উত্তরবঙ্গ বার্তা। আমি তাহলে আসি। বলে বোমকেশ ও ইন্সপেক্টরের অনুমতি নিয়ে তিনি বেরিয়ে গেলেন। আমি বোমকেশ ও ইন্সপেক্টর নিশিকান্ত বটবেল ঘোরানো সেগুন কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে দেখলাম এখানেও বন্দোবস্ত নিচের মতো, পাশাপাশি দুটো ঘর আর মাঝে বসার জায়গা, এবং ঘরগুলোর সামনে দিয়ে একটা টানা বারান্দা। চম্পা একটা ঘরের বাইরে দাঁড়িয়েছিল, সেটাই ছন্দাদেবীর ঘর বুঝে আমরা গলা খাকরানি দিলাম। ভেতর থেকে শোকাহত ছন্দাদেবীর গলা শোনা গেল। আসুন। মাফ করবেন, আপনাকে এই অবস্থায় বিরক্ত করার অভিপ্রায় আমাদের নেই, তবে কিছু প্রশ্ন না করলেও নয়, যদি আপনি অনুমতি দেন। আপনাদের বিয়ে কত বছর? 30। এই ক বছর সংসার করে রায়বাহাদুর সম্পর্কে আপনার ধারণা? ভালো, অথচ কঠিন মেজাজের মানুষ। সতীনাথ বাবু কি আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়তাম। কোন বিশ্ববিদ্যালয়? কলকাতা বিশ্ববিদ্যালয়। আপনাদের কি বিশেষ কোনো সম্পর্ক ছিল? উত্তর দেন না ছন্দাদেবী। মৌনম সম্মতি লক্ষণম। তা ইদানিং কি সেই সম্পর্ক আবার ডালপালা বিস্তার করতে শুরু করেছিল? ছন্দাদেবী এবার চুপ। বেশ, আচ্ছা, আপনি কাল রাত্রে কটায় শুয়েছেন? আন্দাজ 12টা। বেশ, ধন্যবাদ। আপনাকে আর কিছু জিজ্ঞাসা নেই আপাতত। আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। বোমকেশ বলল, নিশিকান্ত বাবু, চলুন এবার একটু সতীনাথ বাবুর ঘরটা ঘুরে আসি। নিচে নেমে সতীনাথের ঘরের সামনে গিয়ে বোমকেশ গলা তুলে বলল, সান্যাল বাবু, আসতে পারি? সতীনাথ সান্যাল হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বোমকেশ একটা সিগারেট ধরিয়ে ওকে অফার করলেন। উনি বললেন, ধন্যবাদ। বাড়িয়ে দেওয়া সিগারেট ধরিয়ে একটা টান দিতেই বোমকেশ জিজ্ঞেস করল, সতীনাথ বাবু, ছন্দা দেবী তো আপনার প্রণয়ী ছিলেন, তাই না? প্রশ্নের আতিশয্যে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বিষম টিসম খেয়ে একাকার হলেন সতীনাথ সান্যাল। তারপর একটু জল খেয়ে সামলে চুপ করে রইলেন। তাহলে বিয়ে করলেন না কেন? তখনও চাকরি বাকরি পাওয়া যায় না, উপার্জন নেই। ছন্দার বাবা ওকে বিরাট বড় লোকের ছেলের সাথে বিয়ে দিয়ে উত্তরবঙ্গে পাঠিয়ে দিলেন। তারপর দীর্ঘ 30 বছর ওর সাথে আর যোগাযোগ ছিল না। মাস 6 আগে এখানে বেড়াতে এসে ওর সাক্ষাৎ পাই। তারপর থেকে এখানেই, এই বাড়ি থেকে মিনিট 15 হাঁটা পথে আমার এখানকার বাড়িটি। অন্তত চোখের দেখাটুকু। বিয়ে করেননি? পারিনি, বিশ্বাস করুন। অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই মনকে মানাতে পারিনি। সতীনাথ বাবু, কাল রাতে আপনি কটায় শুয়েছিলেন? কাল মনে নেই, একটু বেশি মদ্যপান হয়ে গেছিল। আর সকালে হইচইয়ে ঘুম ভেঙে দেখি এই ব্যাপার। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়লেন সতীনাথ সান্যাল। কোনো পুরুষ মানুষকে এইভাবে কাঁদতে আমি আগে কখনো দেখিনি। বুঝতে পারলাম ভদ্রলোক বেশ নরম মনের মানুষ। ঘটনার ঘনঘটা এবং গোপন তথ্য প্রকাশে আসায় একেবারে ভেঙে পড়েছেন। সতীনাথ বাবু, আপনি নিজেকে সামলান। আপনি কিছু না করলে এমনভাবে ভয় পাবেন না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কোনো নিরাপরাধকে সাজা পেতে দেব না।
আচ্ছা নিশিকান্তবাবু, চলুন একটু বাগানটা ঢু মেরে আসি। এক টানা সওয়াল জবাবে মাথাটা ভার হয়ে গেছে, একটু মুক্ত বাতাস সেবন করি, চলুন। বাগান থেকে বেরিয়ে দেখলাম সূর্য মাথার উপর উঠেছে। পাহাড়ি শীতের রোদ বেশ চড়া। কয়েক মুহূর্তের মধ্যেই চাদরের ভেতরে শরীর ঘেমে উঠল। তিনজনে তিনটে সিগারেট ধরিয়ে বাগানের পশ্চিম দিক বরাবর সীমানা ধরে হাঁটতে লাগলাম। ফুরফুর করে হাওয়া বইছে। গাছের ডালে ডালে চেনা অচেনা পাখির ডাক শোনা যাচ্ছে। সিগারেটে টান দিতে দিতে ব্যোমকেশকে শুধালাম, কি বুঝছো বলো তো? তার চেয়ে তুমিই বলো, তুমি কি বুঝছো? কি জানি ভাইয়া, আমার তো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। রায়বাহাদুরের তো দেখছি ঘরে বাইরে শত্রুর অভাব ছিল না। অবশ্য এক্ষেত্রে গৃহশত্রুর সংখ্যাই এত বেশি যে, যেমন ধরো মধুমালতী বাপের মৃত্যুতে ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু সেটা নেহাত শোক না হয়ে অনুশোচনাও তো হতে পারে। তারপর সমাদ্দার সাহেব, রায়বাহাদুর সরে গেলে বিবাহে বাধা থাকবে না, সেটাও একটা মোটিভ হতে পারে। এদিকে ছন্দা দেবী পুরনো প্রেমিকের সাথে পরিচয়, শেষ বয়সে নিজের স্বামীর হাতে প্রেমিকের হেনস্থা তাকেও মরিয়া করে তুলতে পারে। আবার তার দুঃখের কথা শুনে সতীনাথ সান্যালও ভুল ঠিক কিছু একটা করে ফেলতে পারেন। এবার মনে হচ্ছে, কথা বলতে বলতে থেমে গেলাম। দেখলাম ব্যোমকেশ ঝুঁকে পড়ে ঘাসের মধ্যে থেকে কিছু একটা কুড়িয়ে নিয়ে নিশিকান্তবাবুর হাতে দিয়ে বলল, এটাও পাঠান তো পরীক্ষা করতে। কি ওটা? অ্যাটম বোমা। চলো এবার একটু পূব দিকটা যাওয়া যাক। আচ্ছা, শ্রমিক বাবুকে তোমার সন্দেহ হয় না? একটু ভেবে নিয়ে বললাম, যদিও তুমি বলো কাউকে সন্দেহের ঊর্ধ্বে নয়, তবু ওর তো কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। নিশিকান্তবাবু, আপনার কি মত? আপনি অদ্ভুত একটা জিনিসের উপর নজর ঘুরিয়েছেন বটে, তবে এখনো আমার মতামত যে ওই রুদ্র ব্যাটাই ক্রিমিনাল। রাগের মাথায় মামাকে খুন করেও পালিয়েছে। ইতিমধ্যে আমরা পূর্ব সীমান্তের শেষ প্রাবন্তে এসে পৌঁছেছি। এখানে প্রাচীরের একটা অংশ ভেঙে পড়েছে, সেখানে মেরামতির কাজ হচ্ছে। সম্ভবত আজ মিস্ত্রি আসে, তাই কাজ বন্ধ। যত্রতত্র দেখলাম সিমেন্ট বালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেটা দেখে ব্যোমকেশের মুখে ঈষৎ হাসি খেলে গেল। আচ্ছা নিশিকান্তবাবু, আপনি পোস্টমাস্টারের বাড়িটা চেনেন আর পোস্ট অফিসটা? হ্যাঁ নিশ্চয়ই। চলুন তো একবার চট করে ঘুরে আসি। হ্যাঁ, কিন্তু ওর বাড়ি এখান থেকে উত্তরে, আর পোস্ট অফিস স্টেশনের কাছে দক্ষিণে। তা কোন দিকে আগে যাবেন বলুন? এক কাজ করি, আমি পোস্ট অফিসটা ঘুরে আসছি, আর আপনি একটিবার অজিতকে নিয়ে ওর বাড়িটা ঘুরে আসুন। তবে ওর বাড়ি ঢুকবেন না, বা ওকে দেখতে পেলে কথা ঘোরাবেন। বলে সে আমায় একবার কাছে টেনে বলল, ভাই তুমি সারা পথটা একটু লক্ষ্য করো তো, কোথাও কোনো নির্মাণরত বাড়ি চোখে পড়ে কিনা। বলে সেই ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেল। আমি আর ইন্সপেক্টর বটবেল হাঁটতে হাঁটতে চললাম শ্রমিক লাহিড়ীর বাড়ির দিকে। নির্মীয়মান বাড়ি তো দূরস্থ, বাড়ির দেখাই মিলল না সারা রাস্তায়। এই প্রান্তটা যেন আরও বেশি নির্জন ও শান্ত। গাছের জঙ্গলের মধ্যে মিনিট 20 হেঁটে চোখে পড়ল একটা মাঝারি আয়তনের পাঁচিল ঘেরা একতলা বাড়ি। সন্তর্পণে দুজনে এগিয়ে গেলাম বাড়ির দিকে। সদর দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পোস্টমাস্টার সম্ভবত অফিসে গিয়েছেন। খানিক নিশ্চিন্ত হয়ে ওর বাড়ির সীমানা বরাবর চারিদিকে ঈষৎ হাঁটাহাঁটি করলাম। না, এখানেও কাছাকাছি কোনো নির্মীয়মান বাড়ি নেই। বলছি, খিদে খিদে পাচ্ছে, এবার বাড়ি ফেরা যাক। মানে ওদিকে আবার কি দরকার, তার চেয়ে মানে দূর চলুন তো, সব পরে হবে কোন। বলে ওকে নিয়ে আমাদের বাড়ির পথে হাঁটা লাগালাম। কি হে অজিত, আমায় ফেলে একা একা জল খাবার সাবড়ে দিচ্ছ? বাহ! আরে নিশিকান্তবাবু, আপনিও আছেন দেখছি। সত্য, ও সত্য, একটু কিছু খেতে দেবে, পেটটা যে খিদেই জ্বলে যাচ্ছে। আরে আপনারা হাত থামালেন কেন? হাত চালান, হাত চালান, খাওয়ার পর জরুরি কথা আছে। সত্যবতী একটা থালায় করে লুচি আর ছোলার ডাল দিয়ে গেল। লুচির একটা টুকরো ছিঁড়ে ডালে ডুবিয়ে মুখে চিবাতে চিবাতে ব্যোমকেশ বলল,
নিশিকান্তবাবু, আপনি একটু নিজে গিয়ে পোস্টমর্টমের রিপোর্টটা দেখুন, ওটার উপরেই নির্ভর করছে সব কিছু। আমি আর অজিত একটু সদরে যাব, এখনই বেরোলে বিকেলের আগে ফিরতে পারবো না। বাটির ডাল এক নিঃশ্বাসে শেষ করে ইন্সপেক্টর নিশিকান্ত বটব্যাল সহাস্যে বললেন, নিশ্চিন্তে নিশ্চিন্তে। বেশ, আমরা তবে ফেরার পথে একবার আপনার থানায় ঢু মেরে আসবো। নিশিকান্ত বটব্যাল চলে যেতেই সত্যবতী এই ঘরে এসে জিজ্ঞাসা করল, কেমন চলছে মেঘনাদ বধ রহস্য উদ্ঘাটন? ব্যোমকেশ খানিকক্ষণ সত্যবতীর মুখের পানে চেয়ে বলল, বেড়ে বললে তো, সত্য মাঝে মধ্যে তুমি না দুর্দমনীয় হয়ে ওঠো, সত্যি। বসো, বেরোবার আগে তোমাদের সাথে কিছু কথা বলি। দেখো, সত্যি মেঘনাদের সাথে এই ঘটনার কত মিল। প্রথমত, ইন্দ্রকে জয় করবার জন্য রাবণ নন্দনের আরেক নাম ছিল ইন্দ্রজিৎ। আমাদের ঘটনার মূল কিন্তু সেই রায়বাহাদুর ইন্দ্রজিৎ ঠাকুর। রামায়ণে মেঘনাদ যেমন হাজার হাজার বানর সেনাকে নিহত করেছিলেন, ইনিও কিন্তু বহু স্বাধীনতা সংগ্রামীকে নিকেশ করেছেন। অবশেষে সেই মহাপরাক্রমশালী ইন্দ্রজিৎ ওরফে মেঘনাদ নিকুম্ভেলা যজ্ঞাকারে নিরস্ত্র অবস্থায় লক্ষণের হাতে প্রাণ হারান। এখানেও কিন্তু নিজের শয়নকক্ষে নিরস্ত্র ও বেহের অবস্থায় খুন হন ইন্দ্রজিৎ ঠাকুর। তবে কি একটা ভাবতে ভাবতে চুপ করে যায় ব্যোমকেশ। সত্যবতী জিজ্ঞাসা করল, তবে তবে মেঘের মতো সম্পর্কের আড়াল থেকে লুকিয়ে মেঘনাদকেই হত্যা করলো, এটা এখনো পরিষ্কার নয়। যাই হোক, চলো অজিত, বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে আমি আর ব্যোমকেশ স্টেশনের দিকে যাওয়ার সময় পোস্টমাস্টার শ্রমিক বাবুর সাথে মুখোমুখি দেখা। উনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ঠাকুর বাড়ি থেকে চলে এলেন? তা এদিকে চললেন কোথায়? আর বলবেন না, এই পাশের স্টেশনে অজিতের এক পিস্তুত ভাই থাকে, সে খুব ধরেছে যাতে একটিবার যায়। তা যাই, একটু ঘুরেই আসি। পাশের স্টেশনে মানে ডুঙিপাড়ায়? তা কি নাম আপনার ভাইয়ের? ওদিকে তো প্রায়শই যাতায়াত করতে হয়, যদি চেনা জানা বেরিয়ে যায়। ব্যোমকেশ যে এইভাবে ফাঁসিয়ে দেবে তা জানবো কি করে। হঠাৎ করে এমন নকুল পিস্তিত ভাইয়ের নাম ভাবতে ভাবতে সামনের দোকানের বোর্ডে চোখ পড়তেই বলে ফেললাম, মকবুল। দেখলাম ব্যোমকেশ এক ঝলক আমার দিকে কটমটিয়ে চেয়ে নিল। মকবুল মুসলমান? ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছি। উল্টো ফুটের মকবুল টেলারিং হাউসের নাম দেখে মকবুল বলে ফেলেছি। এদিকে অজিত বন্দ্যোপাধ্যায়ের পিস্তুত ভাই মুসলমান শুনে শ্রমিকবাবু বেজায় ঘাবড়ে গেছেন। ব্যোমকেশ কোনো রকমের সামাল দিয়ে বলল, হ্যাঁ, ওই অন্য ধর্মে বিবাহ করার জন্যই তো অজিতের বাবা ওর বোনকে ত্যাগ দিয়েছিলেন। তাই তো আমাদের আসার খবর পেয়ে কাকুতি মিনতি, অনেকদিন দেখে না তো ভাইকে, তাই আর কি। চলো চলো অজিত, ওদিকে আবার ট্রেনের সময় হয়ে গেল। আসি শ্রমিকবাবু। পোস্টমাস্টারকে ফেলে কিছু দূরে যেতেই ব্যোমকেশ চাপা স্বরে বলল, অজিত, মকবুল, বন্দ্যোপাধ্যায়ের পিস্তুত ভাই মকবুল। আমি কোনো উত্তর না দিয়ে টিকিট ঘরের দিকে এগিয়ে গেলাম। প্ল্যাটফর্মে ট্রেন এসে গেছে। দুজনে সদরে যাওয়ার দুটো টিকিট কিনে ট্রেনে উঠে বসতেই বাঁশি বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। সদরের কাজ সেরে আমরা যখন বিলাসপুর স্টেশনে এসে নামলাম, তখন দিনের আলো মরে এসেছে। হাত ঘড়িতে দেখলাম বিকেল 5টা বাজতে 5। পশ্চিমে শালসেগুনের আড়ালে রাঙা সূর্য অস্ত যাচ্ছে। শেষ বিকেলের পড়ন্ত আলোয় ভারী মায়াবী দেখাচ্ছে এই ছন্ন ছাড়া স্টেশনটাকে। পাখিরা কিচিরমিচির করতে করতে নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে। এরই মধ্যে সকল প্রাকৃতিক সৌন্দর্যকে খণ্ডিত করে ধোঁয়া উড়িয়ে সিটি দিতে দিতে চলে গেল ট্রেন। আমাদের বঙ্গদেশের উত্তরে এমন সব জায়গা রয়েছে যার বাতাসেই একটা মাদকতা আছে। সেই মাদকতা বাতাসে ট্রেনের ধোঁয়া, প্ল্যাটফর্মে নুড়ি কাঁকড় কিংবা বাদাম বিক্রেতার ফেরিঘাট সবই কেমন মোহময় লাগে। স্টেশন থেকে বেরিয়ে পায়ে পায়ে থানায় এসে দেখলাম দারোগা নিশিকান্তবাবু নিজের চেয়ারে বসে ব্যস্ত সমস্ত হয়ে ফাইলপত্র ঘাঁটছেন। উনি প্রথমে আমাদের খেয়াল করেননি, তারপর ব্যোমকেশের গলা খাঁকরানিতে মাথা তুলে তাকাতেই উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, এই সুখবর আছে, পলাতক রুদ্র দাস ধরা পড়েছে। বেটা পালিয়ে এখানে এক নিষিদ্ধ পল্লীর মেয়ে মানুষের ঘরে সেঁধিয়েছিল। তবে
তবে এসে থেকে খালি এক কথা বলে চলেছে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তবে চিন্তা করবেন না, ব্যাটাকে একটু বাদই ধরবো। রুলের গুঁতো খেয়ে ব্যাটা পয়মালরা পর্যন্ত মুখ খুলে ফেলে, আরে তো চুনোপুটি মশাই। আচ্ছা, আমি ওর সাথে একটু একা কথা বলতে পারি? হ্যাঁ, তা বলুন না। এই রামদিন, একটু স্যারকে ভেতরে নিয়ে গিয়ে ওই রুদ্রদাসের সাথে কথা বলিয়ে দাও তো, যাও। বলে হাঁক দিলেন নিশিকান্ত বটবেল। ব্যোমকেশ উঠে রামদিন হাবিলদারের সাথে ভেতরে চলে গেল। মিনিট 15 বাদে হাসি মুখে ফিরে এসে ব্যোমকেশ ইন্সপেক্টরকে শুধাল। পোস্টমর্টমের রিপোর্ট পেলেন কিছু? নিশিকান্তবাবু ভ্রু কুঁচকি বললেন, একটা প্রাথমিক রিপোর্ট পেয়েছি, তবে মূল রিপোর্ট আসতে এখনো দেরি হবে। কি বলছে আপনার প্রাথমিক রিপোর্ট? রায় বাহাদুরের শরীরে ব্লাড কোয়াগুল্যান্ট পাওয়া গেছে, মানে এমন এক কেমিক্যাল যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আর ওটাতেই তো সব হিসেব ভুলিয়ে যাচ্ছে মশাই। তোফা তোফা, ওতেই হবে। লাফিয়ে উঠল ব্যোমকেশ। দারোগাবু, ভীষণ খিদে পেয়েছে, আগে কিছু খাওয়ান, তারপর এখান থেকেই যাব রায় বাহাদুরের বাড়ি। পথে খালি সত্যবতীকে তুলে নেব বাড়িতে। হ্যাঁ, সে না হয় খাওয়াচ্ছি, কিন্তু আপনি কি মশাই সব বুঝে ফেলেছেন? হ্যাঁ, বিস্মিত কণ্ঠস্বর নিশিকান্ত বটবেল। আর কিছুক্ষণের মধ্যেই জবনিকা পতন, তার আগে খাওয়ান দয়া করে। খাওয়া দাওয়া সেরে এক ভ্যান পুলিশ, আমি, ব্যোমকেশ, সত্যবতী আর নিশিকান্ত বাবু যখন ঠাকুর বাড়ির মূল ফটকে পৌঁছালাম, ততক্ষণে চারিদিকে সন্ধ্যের আঁধার গ্রাস করেছে। পুলিশের জিপের আলোটা লোহার ফটক পেরিয়ে বাগানে আলোকিত করেছে। গাড়ির শব্দে বাড়ির ভেতর থেকে সমাদ্দারবাবু, মধুমালতী দেবী আর শ্রমিক লাহিড়ী বেরিয়ে এলেন। আমরা ওদের সাথে গিয়ে বসলাম ভেতরে বৈঠকখানায়। চম্পা সবার জন্য চা নিয়ে এলো। শ্রমিক, সমাদ্দার আর সতীনাথকে আগেই খবর দেওয়া হয়েছিল। ব্যোমকেশ চম্পাকে বলল, তুমি যেও না, দাঁড়াও। আজকের এই ঘটনার জবনিকা পতনে সকলের উপস্থিতি একান্ত কাম্য। তোমার দাদাও বাইরে আছে, যথাসময়ে তাকে ডাকবো। শম্ভুচরণ হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন, ধরা পড়েছে? ধরা পড়েছে খুনিটা? কোথায়? কোথায় সে? উত্তেজিত হবেন না, আপনি বসুন, শান্ত হয়ে বসুন। এই ঘটনায় কে খুন করেছে বদলে কিভাবে খুন করেছে তা অধিক গুরুত্বপূর্ণ। কেমন করে আবার গলার নলি কেটে, সে তো স্পষ্টই দেখা গেল, বললেন পোস্টমাস্টার। ওটা শুধু ওপর থেকে, আসল ঘটনা অন্য। মানে? সকালে যখন নৃশংসভাবে গলা কাটা রায়বাহাদুরের দেহটা আমি দেখি, তখনই মনে সন্দেহটা জাগে। অত গভীর ক্ষত, অথচ তেমন রক্তপাত হয়নি কেন? এ আবার কি কথা? আপনি কি হেয়ালি করছেন ব্যোমকেশবাবু? বললেন সমাদ্দার। দেখুন সমাদ্দারবাবু, আমি কার্যকারণ সম্পর্কিত বিষয়ে হেয়ালি একটু কমই করি। আমি যখনই কোনো অপরাধের তদন্ত করি, তখন সবার আগে অপরাধের কারণ খুঁজে বের করার চেষ্টা করি, এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি জোরালো মোটিভ ছিল আপনার। সমাদ্দারের মুখের অবস্থা যা, যেন জোকের মুখে চুন পড়েছে। হ্যাঁ, আপনার এবং মধুমালতী দেবীর। রায়বাহাদুর আপনাদের বিবাহে বাধা দিচ্ছেন, কাজেই তাকে সরিয়ে দিলে পথের কাঁটা সাফ। আর তাছাড়া মধুমালতী তো সম্পত্তির উত্তরাধিকারী, রাজত্ব আর রাজকন্যা দুই আপনার। দ্বিতীয় সন্দেহ হয় ছন্দা দেবীর ওপর। স্বামীর সাথে মনোমালিন্য, তার ওপর প্রাক্তন প্রেমিকের পুনরাবির্ভাব। ইতিহাস সাক্ষী আছে, মানুষ ভালোবাসার জন্য জীবন নিয়েওছে এবং দিয়েওছে। তৃতীয় সন্দেহ হয় রুদ্রর ওপর। গত রাতেই তার সাথে রায়বাহাদুরের বাদানুবাদ হয়েছে, আর নিম্নবর্ণের বলে তাকে ইন্দ্রজিৎ বাবুর কাছে নিয়মিত গালমন্দ খেতে হতো। তার ক্ষোভ থাকাটা খুবই স্বাভাবিক। আমার যেন কেমন মনে হতে শুরু করলো যে এই ঘটনার সাথে একজন নয়, একাধিক মানুষ জড়িত। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট আমার সব ধোঁয়াশা দূর করে দিল। রায়বাহাদুরের শরীরে ব্লাড কোয়াগুলেন্টের ট্রেস পাওয়া গেছে, অর্থাৎ তাকে এমন কিছু খাওয়ানো হয়েছিল যা ওর রক্ত চলাচলে সাময়িক বাধা দেয়। উনি এমনিতেই হৃদরোগের রোগী, কাজেই এতে উনি ভীষণ হৃদরোগে আক্রান্ত হতে পারেন, এটাই ছিল পরিকল্পনা।
অর্থাৎ উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। সারা ঘর নিঃশব্দ, থমথম করছে। নৈশব্দ ভেঙে মধুমালতী বললেন, কিন্তু বাবার কাছে তো হৃদরোগের ওষুধ ছিল, যা তাৎক্ষণিক প্রতিরোধ করতে পারে। সেটা সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কে সরালো? পোস্টমাস্টার শ্রমিক লাহিড়ী। কি যাতা বলছেন? আমি কেন ওকে হত্যা করব? গর্জে উঠলেন পোস্টমাস্টার। প্রতিশোধ, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে শ্রমিকবাবু। আমি সদরে গিয়ে আপনার লেখা পড়ে এসেছি পত্রিকাগুলোতে। রায়বাহাদুরের হাতে প্রথম শহীদ নির্ভীক লাহিড়ী তো আপনার বাবা, তাই না? শ্রমিকবাবু খানিকক্ষণ চুপ করে থেকে হেসে সে বলে উঠল, প্রমাণ করতে পারবেন? নিশ্চয়ই। কাল রাতে যে কোয়াগুলেন্ট ড্রাগ আপনি রায়বাহাদুরের গ্লাসে মিশিয়েছিলেন, তার মোড়ক এখন দারোগাবাবুর জিম্মায়। তাতে আপনার আঙুলের ছাপ পাওয়া যাবে। আপাতত আপনার জুতোয় লেগে থাকা জমে শক্ত হয়ে যাওয়া সিমেন্ট এবং বালির মিশ্রণ, ওটা নিয়ে একটু বলি। আমি খোঁজ নিয়ে দেখেছি আপনার বাড়ি থেকে এ বাড়ি আর এ বাড়ি থেকে পোস্ট অফিস পর্যন্ত কোনো নির্মীয়মান বাড়ি নেই। এমনকি আপনার বাড়িতেও মিস্ত্রি লাগেনি পোস্টমাস্টার সাহেব। একমাত্র এ বাড়ির পূব দিকে ভাঙা পাঁচিল মেরামতির জন্য সিমেন্ট বালি মাখা হচ্ছে। আপনি রায়বাহাদুরের ওষুধটা সরিয়ে নিয়ে গিয়েছিলেন গত রাতে, ওকে এই ঘরে শুইয়ে দিতে এসে। আর সকালে সবার অলক্ষ্যে ওই ভাঙা পাঁচিল ডিঙিয়ে আসার সময় কুয়াশা ভেজা কাঁচা মিশ্রণ আপনার জুতোর ফাঁকে লেগে জমে যায়, তাই তো? তাহলে গলার ক্ষত? সেখানেই আপনি এবং আমি দুজনেই ঝামেলায় পড়ি। আপনি ভাবলেন এবার থানা পুলিশ হবে, আর আমি চিন্তায় পড়লাম এটা কার কীর্তি সেটা ভেবে। প্রথমে রুদ্রর ওপর সন্দেহ হলেও রিপোর্ট বলছে গলার ক্ষত নৃশংস হলেও দুর্বল হাতের কাজ। রুদ্রর মতো যুবক গলায় খুর চালালে তা ওরকম হবে না। অতএব ধারণা হলো এ কোনো মেয়ের কাজ। সমাদ্দার মশাই আমার কাছে গোপনে জবানবন্দি দিয়েছেন যে মধুমালতী দেবী আর উনি গত রাতে অভিসারে বেরিয়েছিলেন, এবং তার অকাট্য প্রমাণও দিয়েছেন। মাফ করবেন সমাদ্দার মশাই, সত্যের খাতিরে বলতেই হলো। তাহলে বাকি রইলেন ছন্দা দেবী আর চম্পা। চম্পা একজন মেডিকেলের ছাত্রী। মৃতদেহ দেখে ওর ভুল হওয়ার কথা নয়। তাছাড়া রায়বাহাদুরী ওর পড়াশোনার খরচ বহন করতেন। শুধু শুধু একজন মৃত মানুষের গলায় খুর চালাবার বোকামি সে করত না। অবশেষে পড়ে রইলেন ছন্দা দেবী। নিশিকান্তবাবু, আপনি ছন্দা দেবীর ঘর সার্চ করলেই হাতিয়ার উদ্ধার হবে বলে আমার ধারণা। মধুমালতী বিস্ফারিত নেত্রে মার দিকে তাকিয়ে আছেন। নিঃশব্দ ঠাকুর বাড়ির কর্তী অধবোধনে বিনা শব্দে চোখের জল ফেলছেন। শ্রমিকবাবু, আপনাদের অপরাধ হয়তো চিরতরে এই বিলাসপুরেই ছায় চাপা পড়ে থাকত, যদি এই অধমের পা এখানে না পড়ত। আগেও অনেককে বলেছি, আর আপনাকেও বলছি, মনে রাখবেন, গরিবের নাম ব্যোমকেশ বক্সী। নিশিকান্তবাবু, বাকিটা আপনার ব্যাপার। আমরা তবে এবার চলি। আমি ব্যোমকেশ ও সত্যবতী উঠে বেরিয়ে এলাম ঠাকুর বাড়ি থেকে। একটা রাতচরা পাখির কর্কশ ধ্বনি এই ছোট্ট পাহাড়ি জনপদের আকাশ বাতাস বিদীর্ণ করে দিল। বাড়ির পথে হাঁটতে হাঁটতে সত্যবতী জিজ্ঞাসা করল, শ্রমিক লাহিড়ীর বিষয়টা বুঝলাম, প্রতিশোধ স্পৃহা। তবে একজন স্ত্রী এইভাবে একজন স্বামীর গলা কাটতে পারে? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে বলল, পারে পারে সত্য পারে। ভালোবাসা এবং প্রতিশোধ স্পৃহা এই দুই বড় বিষম বস্তু। পৃথিবীর যত ঝগড়া, অশান্তি, যুদ্ধ সবই এই দুইয়ের কারণে। এই চলো চলো পা চালা, বেশ ঠান্ডা লাগছে। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে, তো আপনাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে সেখানে।
আপনারা প্লিজ গল্পগুলো লাইক করুন, শুনুন ভালো করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, কমেন্ট করে জানান আমরা আর কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। এতক্ষণ শুনছিলেন সৌমেন মুখার্জির কলমে গল্প। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পের বই ইউটিউব চ্যানেল। শুভরাত্রি সবাইকে।